নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমাদের স্টুডিও একদম ভরা। আমাদের সাথে রয়েছে মেকআপ আর্টিস্ট, অর্গানাইজার, সাথে এখন আবার ডিজাইনারও, তাই তো? একদম। মৌসুমী দাস। আর এক মৌসুমী দাসকে আপনারা সবাই চেনেন, এই মুহূর্তে খুব নামডাক করেছে। বাট এই মৌসুমীও কম যায় না, এই মৌসুমী মোটামুটি উঠছে, দারুণ উঠছে। মৌসুমী নিজের পরিচয় দেবে। তার পাশে হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট সুস্মিতা দত্ত। সাথে শুধু মেকআপ আর্টিস্ট না, ও কম বেশি মডেলও। ওর রিসেন্ট ছবি দেখেছি, খুব সুন্দর। থ্যাংক ইউ। ওর মুখ থেকেই বাকিটা শুনবো। আর একজন যে আমাদের আজকে নতুন অতিথি, সে হলো পূজা একজন মডেল। যাই হোক, আজকে আমরা আড্ডা মারবো। আর সাথে ওদের পরিবার উল্টো দিকে উপস্থিত আছে, দুজনেরই হাজবেন্ড আমাদের সাথে আছে। আমি যখনই লাইভ করি তখনই আমি সবাইকে বলি যে বাড়ির পরিবারের কাউকে একজন নিয়ে আসতে। কারণ এই যে আমরা ফিলিংসটা আমরা যখন আমাদের পরিবারের সাথে একসঙ্গে একই ফ্লোরে বসে এনজয় করি, তখন তার একটা ব্যাপার আছে আলাদা, কি তাই তো? একদম। যাই হোক, প্রথম মৌসুমীর থেকেই শুনি। মৌসুমী। নমস্কার, আমি মৌসুমী দাস, মেকআপ আর্টিস্ট। প্রথম আমার কাজ হচ্ছে, আমি একজন মেকআপ আর্টিস্ট, তারপর অর্গানাইজার। এখন সাথে দাদা যেটা বললেন, ডিজাইনিং এর দিকে একটু ন্যাক ছিল, ইচ্ছা ছিল, তো আস্তে আস্তে সেই দিকেও এগোতে চাইছি। অ্যাজ এ ডিজাইনার নিজেকে তুলে ধরতে চাইছি। তো বাকিটা তো দেখা যাবে কিরকম কি হবে। তো এই হচ্ছে আমার পরিচিতি। দেন তুই। নমস্কার, আমি সুস্মিতা দত্ত। আমি ফার্স্ট একজন হাউসওয়াইফ তো বটেই, সংসার সামলে সব কিছু করে আমার একটা নিজস্ব বুটিকও আছে, সেখানেও আমাকে কম বেশি সময় দিতে হয়। আর তার পাশাপাশি ছোট থেকেই এই প্রফেশনটা আমার ভীষণ পছন্দ, যে আমি সাজগোজ করতে ভীষণ ভালোবাসতাম ছোট থেকে। সেটা কম বেশি অনেকেই আমার ফ্যামিলি, ফ্রেন্ডস সবাই জানে। তো সেই ভালো লাগা থেকেই হয়তো আজকে এই জায়গায়। তো নিজে কিছু করব এবং নিজেকে অনেকটা ওপরে দেখতে চাই এবং উন্নতিটা নিজেরও করতে চাই, এবং বাবা মা, হাজবেন্ড, ফ্যামিলি, পরিবারের সবার মানে মুখটা উজ্জ্বল করব বলেই আজকে নিজে কিছু করার চেষ্টা। তো আমি আপাতত এখন মেকআপ আর্টিস্ট। সব থেকে বড় কথা, শুধু পরিবারের কথা চিন্তা করলে চলবে না, নিজের কথা চিন্তা করলে চলবে না, আমাদের ইন্ডাস্ট্রির কথা চিন্তা করতে হবে। একদম। আমাদের ইন্ডাস্ট্রিতে তোকে এমন কিছু করতে হবে যেটার জন্য ইন্ডাস্ট্রির 10টা মানুষ যখন তোর দ্বারা উপকার পাবে, তোর পরিবার অটোমেটিক ফিলিং হয়। একদম, নিশ্চয়। আমি যখন এই প্রফেশনে এসছি, কিছু করব এবং দেব বলেই এসছি। একদম। দেন আমাদের ছোট্ট পূজা। নমস্কার, আমি পূজা মাইতি। আমি মডেলিং প্রফেশনে আজকে প্রায় 4 বছর। শুরু থেকে অনেকের সঙ্গেই কাজ করে এসেছি এবং তারপরে আমি আমাদের মৌসুমীদিকে পেয়েছি এবং তার সঙ্গে অনেকটা টাইম একসাথে কাজ করছি এবং খুব ভালোভাবে কাজ করছি এবং চাইছি এই ইন্ডাস্ট্রিতে আরও একটু গ্রোথ পেতে এবং আরও ভালোভাবে কাজ করতে। কি আজকে কি লাগছে দেখ, খালি ফ্রেমটা ওফ হেভি লাগছে, হেভি লাগছে। দেখ, আইফোন 11 বেঁচে থাক, আইফোন 11 বেঁচে থাক। কারণ আগের দিন আইফোন 17 যখন করলাম তখন লাইফটা এতটা বড় লাগছিল, বাট আজকে অনেক বেশি কালারফুল লাগছে। অরূপ মন্ডল আমাদের একজন সিনিয়র ফটোগ্রাফার, সে লিখেছে লুকিং গ্রেট। ইয়েস, তিনজন সুন্দরী আজকে বসে থাকলে লুকিং গ্রেট তো হবেই বস। যাই হোক, অরূপ লিখেছে সবাইকে অসাধারণ লাগছে। সত্যি ভালো লাগছে, ফ্রেমটা না দেখলে এতক্ষণ বুঝতে পারতাম না, রিয়েলি ভালো লাগছে। যাই হোক, আমাদের অডিও আশা করছি অডিও তো আমাদের একদম ফার্স্ট ক্লাস, অডিওতে কোনো সমস্যা নেই, অডিও একদম টানটান। যাই হোক, এবার তোদের কাছে প্রশ্ন। যদিও প্রশ্ন আজকে এমন কিছু ভারী কিছু প্রশ্ন না, সব হালকা প্রশ্নই রাখা হয়েছে।
কি তাই তো? একদম। সেটা হলো তোদের তিনজনের কাছেই প্রশ্ন রইল, একজন একজন করে উত্তরটা খালি দিবে, যে নিজের সম্পর্কে এবং তোর এই যাত্রা কিভাবে শুরু হয়েছে, মানে এই প্রফেশনে তোদের আশাটা কিভাবে শুরু? আমার প্রফেশনে আসার মেন আমার ইন্সপিরেশন যদি আমি বলি, একজনকেই বলবো, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। বাহ, কেন? বস পরিবার সাথে থাকলে আমরা ইরানে গিয়ে বোম ফেলে আসতে পারি। সত্যিই তাই, মানে Very good. জার্নিটা স্টার্ট করাটা মানে করবো কোনোদিন ভাবিইনি। একদম প্রথম থেকে যখন ডিপ্রেশনে, আমি নর্মালি ভীষণ ডিপ্রেশনে ভুগতাম যখন বাড়িতে একা বসে থাকতাম, আমাকে বললো তুমি একটা কিছু করো। আমি কি করব, আমি তো কিছুই জানি না কি করব। একদিন আয়নার সামনে হঠাৎ নিজে সাজতে সাজতে বললো, সাজতে তো সত্যি ভালোবাসি। তখন অত প্রোডাক্ট ছিল না আমাদের কাছে, তখন একদম মানে ছোট যেটা বলে। তো ঠিক আছে ভাই, যা ছিল তার মধ্যে থেকে নিজেকে তুলে ধরতাম, ভালো লাগতো একটু অন্যরকম সবার থেকে, যাতে আমি আমাকে যাতে অন্যরকম লাগে, আমি রাস্তায় বেরোলে একটু যাতে আলাদা লাগে। তো সেখান থেকে মনে হলো যে আমি যখন সাজতে পারি, আমি কাউকে সাজাতেও পারি, চেষ্টা করে দেখতে খুবই। ওকে বললাম যে হ্যাঁ, একটা জিনিস পেয়েছি, আমি একটা কিছু করতে পারি। তো আমাকে বললো কি? অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, আমি যদি মেকআপ আর্টিস্ট প্রফেশনটা নিই, আমার মনে হয় আমি কিছু করতে পারবো। খুব ভালো কথা, তাহলে ভর্তি হও। ভর্তি হলাম। তারপর আস্তে 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 তো মানে তোর জীবনের প্রথম গুরুকে? আমার প্রথম গুরু হচ্ছেন সুস্মিতা মাইতি। আমাকে যিনি শিখিয়েছেন, সুস্মিতা মাইতি, খুব ভালো হাতে তিনি ধরে। profession এ আছেন এখন? হ্যাঁ প্রফেশনে আছেন, কাজ করেন এবং খুব ভালো কাজ করেন। কাজটা যতটুকু শিখতে পেরেছি ম্যামের কাছ থেকে খুব ভালোভাবে শিখেছি। বাকিটা তো নিজেকে প্রচন্ড এফোর্ট দিতে হয়, সেটা হয়েওছে, এখন করে চলেছি। একদম। ইয়ে লিখেছে কিলাম, অরূপ মন্ডল লিখেছে পূজাকে দারুণ লাগছে। এটা কি হলো অরূপ? আমাদের কি ভালো লাগছে না? অরূপ দাদা, এটা তো এটা ঠিক না। খারাপ অরূপ, হলো। অরূপদা, থ্যাংক ইউ। এরকম বলো না। না, পূজা। তারপরে অরূপদা লিখেছে সবাইকে অসাধারণ লাগছে। সেটা তো আগে লিখেছে, তারপরে লিখেছে পূজাকে স্পেশালি দারুণ লাগছে। তোর ফোনে স্পেশাল এটা লেখা দেখাচ্ছে না খালি। দেখেছো তো? পূজা মডেল, তাই জন্য পূজাকে ভালো লাগছে। আমরা তো মেকআপ আর্টিস্ট, আমরা সাজাই, আমরা আমরা সাজাই, আমরা সাজাই। আমরা না, সত্যি সাজাই। সত্যি যদি আমি বলতে চাই, এনারা যদি আমাদেরকে না সাজায় তাহলে আমরা কিচ্ছু না। ভেরি গুড। এনারা আছেন বলে আমরা আছি। বাহ Thank বাহ you. বাহ। নালে নালে আমাদেরকে এরকম পুতুলের মতো কে দাঁড় করাবে? দ্যাট ইজ কল্ড পজিটিভ ভাইবস। একদম। যে আমরা কোনো কিছুতে আমাদের কেউ ডাউন করতে পারবে না, আমরা জানি আমরা অলওয়েজ হাই। একদম। তারপরে মোয়া সোমা বেরা লিখেছে হাই। হাই সোমা। হ্যালো, গুড ইভিনিং। প্রীতি দাস গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং সবাইকে। প্রীতি দাস হচ্ছে লাস্ট দিন জানি প্রীতির সাথে আমার পরিচয় আছে। যে কথা এই হয়। সিটটায় বসেছিল, সে হলো প্রীতি, একটা বাচ্চা পুচকি মেয়ে। হ্যাঁ, আজকে সকালেও ওর সাথে কথা হয়েছে। সোমা বেরা লিখেছে ফ্রেমটা আজকে খুব স্পেশাল। একদম। তোমাদেরকে একদম। আমরা খুব ভালো করে চিনি, আমি ও। হ্যাঁ, সোমাদিকে আমিও চিনি। উনি একজন মেকআপ আর্টিস্ট এবং খুব ভালো কাজ করে। খুব ফ্রেমটা ভালো হবেই। 3 কুইন্স এন্ড 1 কিং। ভালো হবে। এটা কিন্তু মজা পেয়েছি। আমাদের লাইফটা আজকে একদম জমজমাট হচ্ছে। হ্যাঁ, সত্যি। একদম। তারপরে সহেলি সাহা লিখেছে অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা রইল দিদি ভাইদের জন্য এবং স্যারকে। থ্যাংক থ্যাংক ইউ ইউ সহেলি। সো মাচ। আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক প্রণাম রইল। ও সুস্মিতা দত্ত এখানে বসেই প্রীতিকে গুড ইভিনিং লিখেছে, ভেরি গুড। সোমা লিখেছে এখানে আজকে দাদাকে দরকার ছিল। মানে এটা কোন দাদা? কোন দাদা? একদম এটাই প্রশ্ন। যদি কোন দাদা? যদি এই দাদা সুমতির না দাদা পিছন- হয়তো পেছনে বসে আছে। ঠিক আছে, মৌসুমীদির দাদা। সব মৌসুমীর দাদা। সব একদম দাদারাই, গেল। হ্যাঁ, সব দাদারাই রয়েছে, বাকি দাদারা সব পিছনে আছে। সব দাদারাই রয়েছে। যাই হোক, না, আমার লাইভ করতে করতে লাইভে অ্যানসার দেওয়ার, এটা হচ্ছে আমাকে তো বুটিকের জন্য লাইভে আসতে হয়, আচ্ছা। এটা আমার এসে গেছে।
লিখেছে দরকার ছিল। অরূপ মণ্ডল লিখেছে, জেরিদা যেভাবে সবাইকে তুলে ধরছো, থ্যাঙ্কস টু ইউ। জেরিদার কাজই এটা, জেরিদার অন্য কোনো কাজ নেই। জেরিদার কাজই হলো যেটুকু আমার দ্বারা হয়, যেটুকু আমাকে ভগবান দিয়েছেন, আমি সেটুকুই করার চেষ্টা করি। সবাইকে ফ্রন্ট লাইনে আনা, তাদেরকে পরিচিতির একটা গুড ভাইবস দেওয়া, মোড়ক দেওয়া, এটাই আমার কাজ। আর অরূপদা হচ্ছেন আমাদের একদম কাছের একজন ফটোগ্রাফার, বাহ। যে আমার গ্রুপের সঙ্গে কাজ করছেন এবং খুব ভালো কাজ করছেন। ওদের তো ভীষণ ফেভারিট হ্যাঁ। ওনার কাজ। আমাদের সত্যি অরূপদার কাজ মানে আমার খুব অফিসিয়াল favorite, খুব ফটোগ্রাফার এখন অরূপদা। ও আমাদের ইন্ডাস্ট্রির অনেক পুরনো, একদম একদম ও আমাদের ইন্ডাস্ট্রির অনেক পুরনো। একদম। তো অরূপ মণ্ডল স্যারকে আমার নেক্সট লাইভে আমি অরূপ মণ্ডল স্যারকে ডাকবো। একদম দাদা রেডি, একদম রেডি থাকো। যাই হোক, এবার তোরটা বলবি। ওটা হয়ে গেছে, তোরটা বলবি যে তোর জার্নি কিভাবে শুরু, কে তোর প্রথম গুরু? আচ্ছা, আমার জার্নিটা শুরু করেছিলাম আমার বিয়ের পর থেকে। আমার তোর তো বিয়ে হয়ে গেছে না? হাজবেন্ড পিছনে বসে আছে। তো আমার ছোট থেকেই একটু সাজগোজের প্রতি প্রচন্ড ভালোবাসা এবং ন্যাক ছিল, ভালোবাসি প্রচন্ড। তো ইচ্ছা ছিল যে কোনো সময় যদি সুযোগ পাই তাহলে আমি নিজেকে নিজে কিছু করতে চাই। তো আমার বাবা, মানে আমি যেভাবে ছোট থেকে বড় হয়েছি, তো বাবার পক্ষে সম্ভব ছিল না যে পড়াশোনার বাইরে বা নাচ বা আঁকা শেখার বাইরে গিয়ে আমাকে আলাদা করে আবার একটা কিছু শেখাবে। আমার বিউটিশিয়ান কোর্স শেখার খুব ইচ্ছা ছিল একটা সময়, বিয়ের আগেই। তো এটা আমি সেই সময় হয়তো ফিনান্সিয়াল কারণের জন্য আমি হয়তো শিখে উঠতে পারিনি। তো একটা মানুষ আমাকে হেল্প করেছিল, সে হচ্ছে আমার হাজবেন্ড। আমার বিয়ে হয়েছে খুব তাড়াতাড়ি, 19 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। হ্যাঁ, সেম বয়সে আমারও 19। একদম। তখন আমি অলরেডি পড়াশোনা করছি। ধরে নিয়ে যাবে। তখন আমি অলরেডি পড়াশোনা করছি। পড়াশোনা করতে করতে আমার বিয়েটা হয়েই যায়। তো আমি সেই সময় এমনও আমার জীবনে গেছে যে আমার পড়াশোনা করতে করতে বন্ধ হয়ে গেছিল, লেখাপড়া বন্ধ হয়ে গেছিল ফিনান্সিয়াল কারণের জন্য। তো আমি 2 বছর অলমোস্ট বাড়িতে বসেছিলাম। তো তারপর আবার শুরু করি পড়াশোনাটা। এইচএস দেওয়াটা আমার একদম শ্বশুরবাড়ি থেকেই। তো আমি বিয়ের পরে গিয়ে এইচএস দিয়েছি। বৈদ্যবাড়ি থেকে চন্দননগর টানা রেগুলার স্কুল যাতায়াত করতাম। তো তার পাশাপাশি আমার হাজবেন্ড আমাকে বিউটিশিয়ান কোর্সটা শিখিয়েছিল 2015 সালে। সেই সময় থেকেই আমি অলরেডি এই লাইনে হাঁটতে শুরু করেছি। নট লাইন, ইটস এ প্রফেশন। এই প্রফেশন একদম। তো তারপর হঠাৎ করে লকডাউন আসে। লকডাউনের সময় এই ব্রাইডাল, এই মেকওভারের একটা ক্রেজ শুরু হয়। তখন আমরা দুজনে ডিসাইড করলাম যে এই সময় তো এইটা ভীষণ চলছে, ক্রেজ চলছে, তো আমি কি করব, তাহলে কি আমার তো এটা ভালো লাগে, আমি কি শুরু করব? ও বলেছিল হ্যাঁ কর। তো ও আমার কোনোদিনই কোনো কিছুতে ও আমার আপত্তি করে না, ও আমাকে প্রচন্ড সাপোর্ট করে যে হ্যাঁ তুই কর, তুই শেখ, তুই যদি পারিস কর। সংসার সামলে সবকিছু করেছি। আমি কোর্স করেছি। আমার প্রথম হাতে খড়ি হচ্ছে তনুজা শুট, মুনিয়াদি, হয়তো লাইভটা দেখবে, আমার প্রোফাইলেই আছে দিদি। তো তার হাত থেকেই আমার হাতে খড়ি। তারপর ব্রাইডাল শেখা আমার স্কুলের একজন বন্ধুর থেকে। সে হয়তো আমার বয়সী, কিন্তু আমার থেকে এই প্রফেশনে হয়তো সিনিয়র বলবো। শিক্ষার জায়গায় তো ওই কম বেশি বয়সের কোনো ব্যাপার হয় না। তো সে আমাকে শিখিয়েছে, তার কাছে আমি ক্লাস করেছি। তার নাম সম্পিতা, ও হয়তো এই মুহূর্তে লাইভে থাকবে। সম্পিতা চুচুড়ায় থাকতো, একটা এট এ টাইম চুচুড়ায় থাকতো, বাড়ি চন্দননগরেই বাড়ি।
তো তার কাছে এই ব্রাইডাল আবার নতুন করে শেখার একটা হাতে করে শুরু হলো। তারপর দীপশিখা ম্যাম ডানলপে থাকতো, বৈদ্যবাড়িতে গিয়ে ক্লাস করাতেন। তারপর আস্তে 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 টুকটুক করে তারকেশ্বরে ক্লাস করতাম পূজা ম্যামের কাছে, মানে কন্টিনিউ তারপর থেকে আমার চলছে এখন। তারপর আস্তে আস্তে আজকে এই জায়গায়। আর আগামী দিনে আমরা অনেক কিছু করব, অনেক বড় বড় কাজ করব, এমন কিছু করব যাতে নিজের পরিবারের এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আমরা একটা সঠিক সফল জায়গায় নিয়ে যেতে পারি। একদম ঠিক, তাই তো? একদম একদম সেটাই তো চেষ্টা। একদম। পূজা, আমি বিগত 4 বছর এই প্রফেশনে রয়েছি, কিন্তু স্বপ্নটা 4 বছরের ছিল না, স্বপ্নটা ছিল অনেক ছোটবেলার, হয়তো 10-11 বছর বয়সের। আমি ছোটবেলা থেকে সাজগোজ করতে এবং ফটো তুলতে ভীষণ ভালোবাসতাম, মানে আমি ফটোর পেছনে পাগল ছিলাম। যেখানে যেরকম যার ফোন হোক, আমার ফটো তোলা খুব একটা মানে প্যাশনের জিনিস, ফটোটা আসতেই হবে। একটা জায়গায় গেলে 50টা ফটো উঠবে, এরকম একটা ব্যাপার। তো এই ফটোটার ক্যামেরাটার পেছনে আমার একটা যে মানে অ্যাট্রাকশন ছিল, সেই অ্যাট্রাকশনটা আমাকে এখানে নিয়ে এসেছে। বাহ। ফার্স্ট আমি একটা ফোনে অডিশন দিই, যেটা এই লকডাউনের সিরিয়ালের সময়? জন্য। লকডাউনের সময়? হ্যাঁ, লকডাউনের সময় বাড়িতে বসে কোনো কাজ নেই, আমার একটা ফোনে একটা নর্মালি একটা স্ক্রোল করতে করতে এলো যে ফোনে এরকম ভিডিও করে অডিশন দাও। আমি দিলাম স্টার জলসা সিরিয়ালের জন্য, বাহ, দিলাম। তো ওখানে আমার সিলেকশন হলো এবং আমি দুটো সিরিয়ালে কাজও করি, একটা লাভ বিয়া আজকাল আর একটা হরগরি পাইস হোটেল। আমি দুটোতে ছোট ছোট ক্যারেক্টার করেছি। তারপরে কিছু আমার মানে নিজস্ব শারীরিক সমস্যার কারণে আমাকে ওই সাইডটা ছেড়ে আসতে হয়, মানে টলিগঞ্জ সাইডটা আমি ছেড়ে আসি। আচ্ছা। এসে তারপরে আমার কিছু দিদি দাদাদের হাত ধরে আমি এই ফটোশুট বা মডেলিং লাইনটা মানে প্রফেশনটায় আমি এসে যাই। তাদেরই হাত ধরে তারা বললো তুমি করো, পারবে। তুমি যখন বড় স্টুডিও থেকে চলে এসছো এখানে, তখন তোমার জন্য এটা বড় কথা হবে না, তুমি পারবে। তারপরেই ঢোকা, ছোট বড় অনেকের হাত ধরে কাজ করেছি, অনেক রকম মানুষের সাথে কাজ করেছি, কিন্তু আমার এই ইন্ডাস্ট্রিতে বা আমার মডেলিং ইন্ডাস্ট্রিতে আমার খারাপ লোকেদের সঙ্গে কখনোই আমাকে কাজ করতে হয়নি। আমি যতজনকে পেয়েছি আমি মানে শ্রদ্ধার সঙ্গে বলি খুব ভালো পেয়েছি। একজন তো আমার সামনে আছেন, আরেকজন ক্যামেরার পেছনে আছেন, এনাদের মতো অনেক ভালো মানুষের সঙ্গে আমি 4টে বছর কাজ করেছি। তো চাইবো আগামী দিনেও এভাবে ভালোভাবে আমি কাজটা করতে পারি। ফিলিং গ্রেট যে এরকম একটা সুন্দরী মানুষ, সে বলছে যে আমার প্রফেশনের আমি এখনো অব্দি কোনো খারাপ মানুষ পাই না না না, ইয়েস, সিরিয়াস, এটাই আমাদের প্রফেশন, এটাই আমাদের ইন্ডাস্ট্রি। আমি চাইবো ইন্ডাস্ট্রিতে সবাই, সব মডেলরা যেন এই কথাটাই বলতে পারে এক্স্যাক্টলি, যে যতগুলো মানুষ আছে তারা সবাই সবার সাথে পজিটিভ, কিন্তু কেউ সবাই negative বলতে নিয়ে পারে চলে না, না। এটাই দুঃখ। এই চেষ্টাটাই আমি করে যাচ্ছি। সবাই বলতে পারে না। আমি সকাল থেকে রাত অবধি আমার ফিক্সিং টাইম ছিল একটা সময় যে আমি মোটামুটি 18 ঘন্টা কাজ করতে পারি এখনো। তো আমি 4 ঘন্টা এই প্রফেশনটার জন্য রেখেছিলাম। এখন আমি দেখতে পাই যে আস্তে আস্তে কমছে, এটা কমছে, বাট এখনো 4 ঘন্টা আমাকে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সময় দিতে হচ্ছে নেগেটিভিটিটাকে বন্ধ করে পজিটিভিটিটাকে একদমই একদমই, মানে সত্যি কথা বলছি দাদা, যার কাছে ধরো একটা কাজের কোনো অফার পেলাম, সে মডেল চাইছে যে এরকম ফেসের এরকম একজন মডেল চাই, আমি সব দেখে বুঝে তাকে হয়তো কাজটা রেফারও করলাম, তাকে বললাম যে বাবু ওখানে ওই দিন কাজ আছে, আমি তোকে সব ডিটেলস পাঠিয়ে দিচ্ছি, যাবি। দিদি তুমি ঠিক করে জেনেছো তো, ক্লিন তো ওয়ার্কটা। এই কথাটা বড্ড খারাপ লাগে দাদা, এই কথাটা খুব খারাপ লাগে। আর এই ক্লিন ওয়ার্ক যেটাকে বলে, কম্প্রোমাইজ ফ্রি ওয়ার্ল্ড একটা তৈরি করব, এই স্বপ্ন নিয়েই আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। একদমই। হয়তো কম বেশি এটার জন্যই আমাকে মানুষ চেনে, কিন্তু এটার জন্য আমি আমার শত্রুপক্ষের ট্র্যাপে পা দিয়ে ওই জেলও কেটে চলে এসেছি, জানিস হয়তো, এটাও জানি, জেলও কেটে চলে এসেছি। একদম কেন? আমি কম্প্রোমাইজ ফ্রি ওয়ার্ল্ড তৈরি করতে এসেছি, ঠিক। যেখানে এই প্রফেশনটাই দাগের প্রফেশন, সেখানে কেন তুমি ইরেজ করতে এসছো? ইরেজ করতে এসছো। যাই হোক, বাট ভালো কাজ করতে হলে অনেক সময় লাগে, ভালো কাজ করতে হলে শুধু সময় লাগে না, ধৈর্য লাগে। একদম। সেই ধৈর্যটা নিয়ে আমি খুব স্লো প্রসেসে এগোচ্ছি, বাট
আমার বিশ্বাস আমি আজ নয় কাল এটাকে কমপ্লিট করব। একদম নিশ্চয়ই একদম এটা করতেই হবে। এটাই আমার ড্রিমটা চেষ্টা যে সাকসেসফুল হয়। আমি যে প্রোগ্রামগুলো করি সেই প্রোগ্রামের মাধ্যমে আমি কি করি, সবার সাথে সবার মিলন করিয়ে দিই, সবার সাথে সবার বন্ডিং করিয়ে দিই। কেন? যত বেশি মানুষের সাথে মানুষের বন্ডিং হবে তত ক্রাইম রেট কমবে। কারণ একদম কেউ কাউকে কিছু বলতেই ভয় পাবে, কিন্তু অপোজিটে যারা শত্রুপক্ষ তারা এই ইন্ডাস্ট্রিটাকে খালি ক্রস করার চেষ্টা করবে, ভাঙবার চেষ্টা করবে। মানে একজনের এটা সঙ্গে কোথাও আরেকজনের বলতে বাধা নেই দাদা। আমি বেশ কিছু জনের মুখ চিনি, নর্মালি আমি কাজও করেছি তাদের সঙ্গে, তারা খুব ভালো মানুষ সামনে থেকে তাকালে। তাদের পিছন দিকে কিন্তু যেটা আছে সেটা অনেকেই জানে না, আমরা জানি। যখন জানতে পারি না প্রথম যে ওই মানুষটার মধ্যেও এই জিনিসটা আছে, খুব খারাপ লাগে যে আরে এরকম অফার তোমাকে করেছে, মানে এই মানুষটা করেছে। প্রথম ওইটা আসে আমার মাথায় যে এই মানুষটা করেছে, করতে পারে। তখন সে যা যা পেয়েছে, তার কাছে যা ডকুমেন্টস আছে সে আমাকে পাঠায় যে দেখো আমাকে করেছে কিনা, মানে এটা আমি সত্যি বলছি কিনা। এরকম প্রচুর মানুষের সঙ্গে চোখের সামনে। কিন্তু ওই যে আমরা যেহেতু পুরোপুরি একটা ওয়ার্ল্ডের মধ্যে রয়েছি, আমরা কাউকে কিছুদিন মানে কখনো কিছু বলতে পারি না, আমরা বলতে পারবো না, কিন্তু আমরা জানি যে এই মানুষটা এরকম। এটাই একটা বাজে লাগে যে কেন এই জিনিসটা, কেন এটা ছাড়াও তো কত কাজ আছে, কত সুন্দর কাজ হয়, কত সুন্দর। এই যে মডেলরা যারা থাকে তারা কি সুন্দর কাজ করে, প্রত্যেকে প্রত্যেকে। জানিস, গত পরশুদিন আমাকে একজন উদাহরণ দিল, বলে জানি তুমি তো অনেক বড় বড় কথা বলো, অনেক বড় বড় উদাহরণ দাও। ভাই, আমরা পারফিউমের দোকানে গিয়ে বা বডি স্প্রে কিনতে গেলে কি করো? তুমি বডি স্প্রে কিনতে গেলে কি করো? বডি স্প্রে কিনতে গেলে যে ব্র্যান্ডটাকে আমি চিনি সেই ব্র্যান্ডটা গিয়ে বলি এটা দিন, ডেনভার নিয়ে চলে যাই। দোকানদার যখন আমাকে নতুন কোনো পারফিউম বা বডি স্প্রে আমাকে অফার করে, তখন সে আমাকে সেটার স্মেলটা দেয়, এখানে দেয় স্মেলটা শোধ। বলে তাহলে তুমি আমাদের ইন্ডাস্ট্রির বেলায় আলাদা কেন? মানে সে একজন সিনিয়র, আচ্ছা 54 ইয়ার্স ওল্ড। তো আমি তাকে বললাম, আমি ঠিক মানেটা বুঝতে পারলাম না। সে বলছে যেটি তোমার ইন্টেলিজেন্সি লেভেলটা আমি জানি, তুমি বুঝতে পারোনি সেটা আমি বিশ্বাস করলাম না। বললাম না, আমি বুঝতে পারিনি, আর আমার এই ইন্টেলিজেন্সিটাকে আমি ভাবছি যে আপনি আমাকে এমন কিছু বলুন যাতে আপনার ইমেজটা বজায় থাকে আমার কাছে। ঠিক ঠিক। আপনি কি বলেছেন আমি সেটা বুঝে গেছি, কারণ আমি ছোটবেলা থেকে শব্দছক জানি, শব্দছক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেপারে থাকে। পেপারে থাকে যেটা, আমি যে কোনো শব্দছক, যত বড় শব্দছকই হোক, আমার ফিল করতে সময় লাগবে ম্যাক্স টু ম্যাক্স 5 to 10 মিনিট। মানে আমার স্টক অফ ওয়ার্ড এত আছে। তো আমি বললাম এতটা না বোঝার মতো, দাদা ঠিকই বলেছেন, কিন্তু আমি চাইছিলাম যে আপনি কথাটাকে ঘুরিয়ে দেবেন বা এমন কিছু বলবেন যাতে সম্মান থাকে, ভালো লাগে। হ্যাঁ, কিন্তু সে সম্মানটা রাখলো না। সে আমাকে এটা বুঝিয়েই দিল যে মডেল মানে হচ্ছে আমাদের ওই রকম পারফিউমের মতন শুকে দেখা। বললাম দাদা আসলে আমি তো আপনার জায়গায় পারলাম না, আপনাকে তো ভগবান দুটো ছেলে দিয়েছে, আর আমাকে প্রায় 30-35 হাজার মেয়ে দিয়েছে। তো কি করবো দাদা, মেয়ের বাবা, একদম মেয়ের বাবা, ঠিক তো কিছু তো করার নেই। আপনার সাথে আমার সব থেকে বড় ডিফারেন্স, আমাদের দুজনের মধ্যেই বয়সের ডিফারেন্স, বয়সে আমাদের দুজনেরই একই, কিন্তু আমি একটা জায়গায় আপনার কাছে এই ব্যাপারটা হেরে গেলাম, কারণ আমি মেয়ের বাবা। একদম। অরূপ লিখেছে, পাপিয়া মন্ডল, পাপিয়া লিখেছে গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং পাপিয়া, গুড ইভিনিং। গুড ইভিনিং পাপিয়া। অরূপ থ্যাংক ইউ দিয়েছে তখনকার এই কথাটায়। পাপিয়া লিখেছে সবাইকে খুব সুন্দর লাগছে আজকে, ফ্রেম সত্যি হিট। যা। সুস্মিতা লিখেছে থ্যাংক ইউ সো মাচ পাপিয়া দি। রমা মালি লিখেছে মৌসুমীদির সাথে প্রথম কাজ করেছি, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ রমা। রমা আমাকেই সাজিয়েছিল, তাই না? রমা আমার পরে আবার দেখতে চাই। খুব ভালো রমার কাজ, একদম। রমা নিজেও খুব ভালো, খুব লক্ষ্মী মেয়ে। হ্যাঁ মানে আমি ওকে খুব পছন্দ করি, সত্যি খুব শান্ত ঠান্ডা, খুব ভালো। রিয়েলি আমার রমাকে, মানে আমি রমাকে আমি প্রচন্ড গাইড করার চেষ্টা করি, প্রচন্ড। ও আমাকেও যখনই ওর কোনো সমস্যা হয়, ভালো মন্দ সবটাই আমাকেও জানায়, এবং আমি ওকে সবকিছু শেষে একটা কথা বলি, লক্ষ্মী রে।
সেটাই, ওটাই কজন বলে বলো তো? রমা বড় কিছু করতে হবে। প্রীতি অনেক কিছু লিখেছে পূজাকে। আচ্ছা, পূজা পড়লে পড়তে পারিস। আচ্ছা, দাদা, রমা তুমি রমা বলো। লিখেছে ম্যানেজমেন্ট খুব সুন্দর করে দিদি। ভেরি গুড। থ্যাংক ইউ। এটাই দরকার, সত্যি এটাই সিরিয়ালিটি, যে একটা ভালো প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামে আমি যাতে 5-এ 3.5 পাই। একদম দাদা। 5 পাওয়ার চেষ্টা করবি না? না, 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 না। কাউকে সবাইকে খুশি করা যায় না কখনো। একদম। 3.5 এনাফ। এইটাই প্রাপ্তি বলো। 3.5। আমি এত বড় বড় জীবনে প্রোগ্রাম করে ফেললাম, আমি নিজেকে 2 দিতে পারলাম না এখনো। না, নিজের না, থেকে মনে হয় দুই যেন দিন আমরা বললাম অনেক নিজেকে। বেশি দিয়ে দিয়েছি। হ্যাঁ। না, নিজেকে দেখলে মনে হয় না আর একটু ভালো করতে হবে, মানে এটা হ্যাঁ, আমি হ্যাঁ। আমাকে দিয়ে বলছি, কিন্তু উচিত তাই। প্রত্যেকটা আমি জায়গায় কিন্তু এসেই প্রত্যেকটা বলেছি কাজ পরের করার পর। পরের কাজটাই কিন্তু আমি তোমার সাথে থাকবো। ও আমাকে বলে রেখেছে। থাকতে হবে, তোমাকে টেনে আনবো বলে দিচ্ছি। একদম আমি থাকবোই। পরে দিদির যতগুলো কাজ হবে আমি থাকবো। আমি না Thank সবসময় you. না, আমি যেহেতু এনসিসি, মানে আমি ছোটবেলাতে এনসিসি করতাম, আচ্ছা, তখন থেকে আমি শিখেছি যত তুমি গ্রুপে কাজ করবে, যত তুমি বড় কাজ করতে পারবে। ওর জন্য তুমি এত ফিট। গ্রুপে কাজ করলে আর একটা ব্যাপার আছে, গ্রুপে কাজ করলে প্রোগ্রাম, যেমন আমি আমার হাতে 108 দুর্গা করেছি, যেটা আজ অব্দি কলকাতায় কেউ করতে পারেনি, পশ্চিমবঙ্গেও কেউ করতে পারেনি। চল 108 ছেড়ে দে, আমি 777 দুর্গা করেছি। ইউটিউবে গিয়ে দেখবি, প্রিন্সেপ ঘাটের ইউটিউবে গিয়ে লিখবি 777 লাইভ দুর্গা। প্রচুর, মানে প্রচুর আমি শুনেছি প্রচুর লোকের মুখে এই জিনিসটা, কিন্তু 777 দুর্গা করতে গিয়ে 852 দুর্গা করে ফেলেছি। 852 জন মা দুর্গা প্রিন্সেপ ঘাট থেকে হেঁটে ইডেনের দিকে যাচ্ছে র্যালি করে। কলকাতা পুলিশ ভাবা যায়? আমাদেরকে নেভিগেট করে নিয়ে যাচ্ছে, এই বলছি গায়ে কাটা দিচ্ছে। ভালো লাগে না? সমস্ত বাস, মানে কারোর মধ্যে কোনো ক্লান্তি সিরিয়াসলি নেই, গায়ে কাটা দিচ্ছে শুনে। মানে এটা আমারও ক্লান্তি নেই, হচ্ছে। বাস দাঁড়িয়ে আছে, বাস দাঁড়িয়ে গেছে কেন? দেখবে বলে। দেখবে এই প্রোগ্রামটা হয়ে গেলে আমি ইউটিউবে চালাবো, দেখবে। একদম একদম। মানে এটা আমার জীবনের এখনো অব্দি সব থেকে বড় কাজ, যে কাজটা আমি জানি না আর ভবিষ্যতে আমি এইটাকে আমি বিট করতে পারবো কিনা। আগের দিন রবিদ্যুতি বলে যে ছিল, রবিদ্যুতি আমার 777 ছিল। আচ্ছা, দিদিও আমাকে চেনেন মোটামুটি। খুব ভালো ভাই, ও খুব ভালো, হ্যাঁ সত্যি। তো সুতরাং যে কোনো কাজ করার পরে না, প্রথম রাত্রিবেলা গিয়ে যতই ক্লান্তি থাক 10টা পয়েন্ট লিখে ফেলবি, যে এখানে তুই কি কি মিস করেছিস, কি কি কম করেছিস। ঠিক এটা তুই ছাড়া, যে অর্গানাইজার, সে ছাড়া কেউ বুঝতে পারবে না, ঠিক ঠিক, একদম কেউ বুঝতে পারবে না। একদম। এই রেকটিফাইটা যদি করা যায়, তাহলে প্রতিটা প্রোগ্রামে 0.5 করে কিন্তু উন্নতি করা যায়। 0.5 যদি আমি 5-এ নিজেকে মনে করি যে আমি 2 দিয়েছি, পরেরটায় আমি 2.5 পাবো, 2.5 পাবো, কিন্তু 3-এর উপরে কোনোদিন উঠবো না। না, নিজেকে অতটাও বড় ভাবা 3-এর কোনোদিনই উপরে উচিত উঠলে যেটা সমস্যা হয়, ভগবানের একটা অদ্ভুত খেলা আছে, যেই মুহূর্তে তোর মনে হবে অহংকার বাস এসে আমি গেলেই শেষ। मैंने कुछ कर दिया, না না বাস তুমি তোমার গ্রাফ নামিয়ে দেবে। আমি কি ভাবি বলো তো দাদা, পতনের মূল। মানে মনে হয় যেন দিনের যতটা সময় আছে আর যতদিন বাঁচবো ততদিনই কিছু না কিছু শিখবো, এইটা যেন মধ্যে রাখতে পারি। এখনো পর্যন্ত সেইভাবেই চলছি, যতদিন আমি বেঁচে থাকবো লাস্ট দিন পর্যন্ত আমি যেন কিছু শিখতে পারি, একদম, এইটা যেন মনে থাকে। শুধু শিখতে পারি না, দুটো মানুষকে শেখাতেও পারি, একদম দুটো একদম, মানুষকে শেখাতেও পারি। ঠিক ঠিক। তুই যখনই মানে টিচিং করবি না, তোর মধ্যে যে গ্যাপগুলো ছিল, গ্যাপগুলো পূরণ হয়ে যাবে যখন থেকে ওকে টিচিং করবি। দেখ, আমি কিন্তু অনলি বিকম গ্রাজুয়েট, আমি অনলি বিকম গ্রাজুয়েট, আমাদের পরিবারের সব থেকে লো কোয়ালিফিকেশন আমি, কিন্তু আমাদের পরিবারের 10টা লোক, মানে আমাদের পরিবার মানে বদ্যি ফ্যামিলিতে আমাদের এডুকেশন দিয়ে আমাদের পরিবারের জ্ঞান তৈরি হয়, কে কত কার ছেলে আচ্ছা। কত পড়াশোনা করেছে, সেটা হচ্ছে সাবজেক্ট। আমি নিজের সম্বন্ধে বলছি না, আমার সঙ্গে আমার পরিবারের 10 জন বসে যান, আমাকে একটু কথায় হারাতে পারবে না, কথায় হারাতে পারবে না। কেন? বাস্তবের এতগুলো মানুষের সাথে মিশি, ঠিক, আর আমার বাস্তব সাবজেক্টই দেখতে গুড ভাইবস, আমার সাবজেক্টই। দাদা আমাকে না চড় মেরে দিয়েছে, খুব লেগেছে না, যে তোকে চড় মেরেছে সে দেখ ঘুমোতে পারছে না, সে দেখ বাড়ি থেকে ঘুমোতে একদম পারছে না, একদম একদম ঠিক। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সেও বাড়িতে ঘুমোতে পারছে না, এভরি অ্যাকশন গট অপোজিট রিঅ্যাকশন। কেন মারলাম, এতটা রাগ কেন হলো?
আমি কালকেই দেখছি একটা ভিডিও ছেড়েছি হ্যাঁ 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 যে রিসেন্ট আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল আমার, কালকেই দেখবি রাত্রিবেলা আমি ভিডিওটা শুনেছি। ছেড়েছি। তো সেই ভিডিওটাতে আমি কিন্তু সেদিনকে মানে হাতটা ভেঙে যেত, আমাকে যে ভদ্রলোক বাঁচিয়েছেন, ভদ্রলোক আমাকে যা পেরেছে রিয়াক্ট করেছে, আমি কিন্তু রিয়াক্ট করিনি, আমি না। আমাকে থ্যাঙ্কস দিয়েছি, যে আপনার জন্য আমি প্রাণে বেঁচে গেলাম। আপনার জন্য প্রাণী বেঁচে গেল। আমি প্রত্যেকটা ভিডিও আমি দেখি। তারা দুজনেই আজকের ডেটে আমার ফ্যানেদের মধ্যে একজন। আমি বলতে পারতাম ভাই কি হয়েছে, তোমার দোষ ছিল, বলতেই পারতাম, হ্যাঁ দেখে চালাতে পারো না, আমাকে কেউ বললে বা আমি একে ছেড়ে দেবো, এটাই তো সবাই চায়। তাই সব হ্যাঁ উল্টোটা করি না, মেনে নিই না, মেনে নিই না। ভুল আমার ছিল। সেটা কজন করে? মেনে নিলেই যে কোনো প্রবলেম না শর্টিং হয়ে যায়। আর কি বলবি তোকে, আর কি বলবি, আর তো কিছু বলার নেই। হ্যাঁ মেনে নিয়েছে তো। এবং দেখা যায় মেনে নিলে অপোজিট অনেক সময় শান্ত হয়ে যায়, হুম 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 তর্ক করলে তর্ক বাড়ে। হুম না না ঠিক আছে বলে সেও আচ্ছা, পূজার এই কমেন্টসটা তুই পড়। বলো তো। তুই পড় না। আচ্ছা, এখান থেকে পড়, অসুবিধা নেই। ওখান থেকে ভিতরে আছে। প্রীতি দাস লিখছে, পূজাদি টিভি শো করাটা আমারও ড্রিম, একটু কিছু মোটিভেশন দাও না, একটু কিছু মোটিভেশন দিও না, কিভাবে পারবো? নিশ্চয়ই দেব, নিশ্চয়ই আপাতত দেব। ও একটা মডেল। হ্যাঁ, আপাতত আমি একটা মডেল। হ্যাঁ, টিভি শো আমি করেছি বটে, কিন্তু তার জন্য প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স নিজেকে ঘরে বসে গেইন করতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। ক্যামেরা ফেস করার আগে নিজের ক্যামেরা হয়ে নিজেকে ফেস করতে হবে যে আমি কি পারি, তারপর অরিজিনাল ক্যামেরা ফেস হবে। তো ঘরে বসে প্রচুর প্র্যাকটিস করো, আর অ্যাক্টিংটা নিজের মধ্যে নিজে করার চেষ্টা করো, করে ভিডিও রেকর্ডিং করে বা ফটো তুলে নিজেকে জাজ করো যে তুমি কি করতে পারছো, তারপরে তুমি সেটা বাইরে প্রোভাইড করো, তখন তুমি দেখবে সবকিছু ইজি। আমার একটা ছোট্ট টোটকা, আজকের ডেটে 3 জন বড় শিল্পী টিভি ইন্ডাস্ট্রিতে, সিরিয়াল ইন্ডাস্ট্রিতে কাজ করছে। তারা আমাকে বলেছিল স্যার আমাকে কাজ দিন। আমি 2020 সাল অবধি আমিও প্রডিউসার হিসাবে কাজ করতাম। লকডাউনের আগেই আমি সেখান থেকে পয়সা তুলে নিই বাই ডিফল্ট, তারপরেই লকডাউন হয়। তো আমি তাদেরকে বলেছিলাম যে টালিগঞ্জেই তো যখন রুম নিয়েছিস, সকালবেলা সাজগোজ করবি, অফিস যাওয়ার মতন করে বেরোবি, দারুণ সাজগোজ করবি, অ্যাট্রাকটিভ লাগবে, এরকম লাইনার টাইনার দিয়ে লিপস্টিক করবি। আমার তো একটু মজা করে কথা বলি, আমি বলেছি ফুলিয়ে ফাঁপিয়ে গিয়ে, ঠিক এই ভাষাটাই বলেছিলাম যে ফুলিয়ে ফাঁপিয়ে গিয়ে স্টুডিওর বাইরে কোথাও একটা বসে থাকবে, বসে থেকে ফোন টিপবি, আর যে যাবে ওপর থেকে নিচ তাকে একবার মেপে দিয়ে ফোনের ভেতরে কনসেন্ট্রেট করবি। যাকে দেখে মনে হবে যে এ কাজের, তাকে একবার ওপর থেকে নিচে কিরম করে মাপবি, মেপে আর দেখবি না, এবার তুই ফোন টিপবি। ভালো টোটকা। হ্যাঁ খুব সিরিয়াসলি খুব ভালো টোটকা। আলটিমেটলি আমি তাদের নামটা বলতে পারবো না, কারণ তারা যেহেতু না, এখন না। একটা সফল জায়গায় আছে, তো না, না, বলতে হবে না। তারা এখন সফল না, জায়গায় না, আছে। তো বাই ডিফল্ট 3 দিন আগে, 7 বছর আগে সেই ইয়েতে গুগল ড্রাইভ থেকে সেই মেমোরি আসে না, বাই ডিফল্ট আমি ওটা স্টোরিতে দিয়ে দিয়েছি। কি বলছি, ও জিনি না, তুমি ওটাকে ডাউন করো, ওটা ডাউন করো, ওটাকে আমাকে ইচ্ছেই লাগছে দেখতে। তারও হাতে করি এই ঘরে, এই রুমে, রুম হবে ম্যাডাম। বাহ, আজকে সে ইন্ডাস্ট্রিতে এখন সেকেন্ড রোল করছে, মানে গত 3 বছর 2023-24 অব্দি ও ফার্স্ট ক্যারেক্টার করেছে, এখন সেকেন্ড ক্যারেক্টার করছে। মোটামুটি সাউথ সিটি মলে ফ্ল্যাট নিয়ে নিয়েছে। বাবা ছোট্ট টোটকা ছিল কি জানিস, যে অফিস যাওয়ার মতন সকালবেলা ঘুমিয়ে না থেকে উঠে বসো, উঠে 8টা থেকে 8:30টার মধ্যে স্টুডিওর বাইরে গিয়ে বসে থাকো, কারণ আমাদের সৌন্দর্য উল্টো দিকের মানুষকে আমাদের প্রতি অ্যাট্রাক্ট করে। এটাই হচ্ছে আমাদের প্রফেশন, এটাই আমাদের প্রফেশন, তাই তো? আমরা লুকিয়ে বসে থাকবো, এইটুকুনি দেখা যাবে ফ্রেম কাট, ওই মানুষটাকে খুঁজে ঠিক বার করে নিয়ে চলে যাবে। একদম। সুতরাং কেউ যদি ভাবো আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করব, সিরিয়াল ইন্ডাস্ট্রিতে কাজ করব, স্টুডিও ভিজিট করো। একবার দুবার তিনবার 3টে মানুষ তোমাকে দেখে নেবে। তোমার যদি কপাল সাথ দিয়ে দেয় আর তুমি যদি পজিটিভ হও, বড় কিছু করে ফেলে আসতে হবে। কাউকে আলাদা করে গিয়ে হাত তুলতে হবে না, হাত জোর করতে হবে না। জয় কর্মকার লিখেছে, গুড ইভিনিং টু অল,
থ্যাংক ইউ জয়। রিয়া লোক লিখেছে গুড ইভিনিং এভরিওয়ান। কি ইউ সি এ কুইন লিখেছে নিশ্চয়ই। ওই যে ওইটা রিপ্লাই দিয়েছি। আচ্ছা 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 আচ্ছা। অরূপ লিখেছে মৌসুমী ম্যাডামের সাথে বেশ কিছু কাজ করেছি, উনি যেভাবে হাসি মুখে সবাইকে আগলে রাখে এবং সবাইকে নিয়ে চলে, হ্যাটস অফ। থ্যাংক ইউ দাদা। মৌসুমীর মধ্যে একটা বেশ মামা ব্যাপার আছে। থ্যাংক ইউ, এটা বলার জন্য থ্যাংক ইউ। কি সারদা মা? এটাই সব থেকে বড় জিনিস। আমি কাউকে লাইভে আনার আগে আমি তাকে নিয়ে প্রচুর স্টাডি করি, মার্কেট রিভিউ নিই। আর আমার কাছে কিন্তু মার্কেট রিভিউ কিন্তু কে তার বাড়ির কি ব্যাপার আছে, পরিবারের কি ব্যাপার আছে সেটা না। আমার মার্কেট রিভিউ হচ্ছে মানুষটা কেমন, মানুষটা ইন্ডাস্ট্রিকে কি কি দিয়েছে, কি ভালো কাজ করেছে। এটা খারাপ কাজ কি করেছে আমি জিজ্ঞেস করি না কাউকে, কারণ আমাকে কেউ বলতে এলে পাত্তা দিই না। বলে দাদা ও এটা করেছে, এই শ্যুটটায় গেছিলাম, এই খারাপ ব্যবহার করেছে। ওনার জায়গায় থাকলে তোর মনে হতো না ওটা খারাপ ব্যবহার, কারণ একটা মানুষ কখনো সবাইকে খুশি করতে পারে না। পুরোটা পারফেক্ট তো কেউই হতে পারে না দাদা। আর যেই পারফেক্ট হবি কি হবে বলতো, হ্যাঁ জানিস, তুই যদি একদম পারফেক্ট হয়ে যাস অহংকার চলে আসবে না, তোর জায়গায় তোর বড় অন্য কারো লোককে বিয়ে করে নিয়ে আসবে। কেন বলতো তোকে ভগবান ডেকে নেবে তোর উপরে। যারা বেশি পারফেক্ট হয়ে যায় ভগবান তাদের উপরে ডেকে নেয়। দরকার নেই পারফেক্ট হওয়ার। তোরা 5-এ 2, 5-এ 2.5 ঠিক আছে বাবা, সব থেকে ভালো থাক। ঠিক আছে, ওপরেও যাবো না কম্পিউটারে তৈরি করবো না, কি বল? বড় ভাবছে লোকটা কি বলছে। না আমাদের দাদা একদম কুল, ভীষণ কুল সবার সাথে। কখনো মানে একটা জোরে গলায় কথা বলে দুটোই না, কুল পাশাপাশি বসে আছে। কখনো গোমরা মুখে থাকে না। খানিকক্ষণ আগে আমি একটা কথা বলেছি, শুনেছিলি? কি যে আমাদের ইন্ডাস্ট্রিতে বড়েরা একটুখানি কারা করে, আমি বলেছি কি ইনোসেন্ট আমাদের বরগুলো। খানিকক্ষণ আগে বলেছি। আমার শুটেতে না দাদা, আমাদের দুজনের মধ্যে ভাগ থাকে, এই কাজগুলো আমি করব, এই কাজগুলো তুমি করবে। আমি স্টুডিওয়ে ঢোকার আগে পর্যন্ত ফোনটা আমার কাছে থাকে, স্টুডিও ঢুকে গেলে ফোনটা ওর কাছে থাকে। বাকি সবাইকে গাইড করার থেকে শুরু করে ভীষণ কোঅপারেটিভ, সব কিছু। সারাক্ষণ কি খাবার এলো লেগে থাকে, দাদাও সেরকম আমাদের পেছনে লেগে থাকে। আর আমি রীতিমতো চেঁচাই, মানে আমি এখান থেকে বসে আপনার জন্য হাততালি দিলাম। ওই মানে শুটে যখন থাকি না, আমি কিছু কাউকেই রেহাই দিই না, সঙ্গে তাকেও রেহাই দিই না। মানে ওকে মেনলি আমি জ্বালাই, কেন এলো না, এটা কেন হলো না, এটা কি হলো। ইভেন এটাও হয়েছে, আমি আউটডোর শুট করছি 2 বছর আগে, একটা আগমনী করেছি চন্দননগরী, একটা জমিদার বাড়িতে। সব নিয়ে গেছে মানে ওই জমিদার বাড়িটা একদম ফাঁকা, কিচ্ছু ছিল না। টোটালটা ডেকোরেশন করেছি আগের দিন, সবকিছু লাইট ফাইট থেকে সেটআপ সবকিছু রাতে কমপ্লিট করেছি। পরের দিন হচ্ছে আমি একটা শুট করার জন্য যাবতীয় জিনিস দরকার, মানে মাটির থালার থেকে শুরু করে সবকিছু, আগমনী যেহেতু কাঁসার বাসন সব আমি নিয়ে গেছি। ওর ওপর দায়িত্ব ছিল ও স্পিকারটা নিয়ে যাবে। স্পিকার, একটা বড় সাইজের স্পিকার, আমার বাড়িতে যে স্পিকার আছে সাউন্ড সিস্টেমের জন্য, স্পিকারটাও নিয়ে যাবে, বাকি সবকিছু নিয়ে যাবে, সঙ্গে স্পিকারটা নিয়ে যাবে। ও সব এনেছে, স্পিকারটা আনতে বলে। তুমি কেন আনোনি? ওখানে এত জোরে চেঁচিয়েছি, আমি দেখছি এটা তোকে রেসপেক্ট দিয়েছে। স্পিকারের কাজ কি? চেল্লানো, জোরে করা। তার জায়গায় তুই আছিস, তো তোকে রেসপেক্ট দিয়েছে, তুই সেটা বল। তুমি জানো না আমি যে মানে জাস্ট বলেছি, আমি আধা ঘন্টা মানুষটাকে দেখতে পাচ্ছি না। এবার আমি না তখনও চেঁচাচ্ছি, কোথায় গেল, নেই স্পিকার, নেই কিছু নেই, কি করে গান চলবে। দে কফি দে। আচ্ছা কি করে গান চলবে, কাজ কি করে উঠবে, আমার তো মাথায় ওটা চলছে। কেন নর্মালি স্পিকারে গানটা চললে তবে তাদের মুড আসবে, মডেলদের মুড আসবে, তবে কাজটা হবে। কিছুক্ষণ পরে দেখলাম একদম ঘাড়ে করে একটা স্পিকার নিয়ে ঢুকছে, স্পিকারটা কিনে নিয়ে চলে এসেছে। ও যে আনতে পারিনি, ও স্পিকারটা কিনে নিয়ে চলে এসেছে, দোকানে গেছে স্পিকার কিনে নিয়ে চলে এসেছে। এখন সবার আগে আমি সবকিছু ভুলে গেলে বলে স্পিকারটা নিয়েছো তো। দারুণ গল্প। চলো। সুস্মিতা লিখেছে বা আচ্ছা, অরূপ লিখেছে নতুন নতুন কনসেপ্ট, অন্যরকম কাজ, যেটা সত্যি দারুণ লাগে মৌসুমীদের কাজ। থ্যাংক ইউ দাদা।
অরূপ লিখেছে জেডিদার আগমনী ফেমাস ছিল, আসতাম সেই চুচুড়া থেকে অ্যাজ এ বিগিনার ফটোগ্রাফার হিসেবে, কবেকার কথা, বসন্ত উৎসব ময়দানে। অরূপকে আমার খুব ভালো মনে আছে। খুব ভালো মানুষ অরূপদা, সত্যি খুব সত্যি ভালো মানুষ। অরূপদার মতো মানুষ হয় না। খুব ভালো মানুষ। আমরা যে খুব অল্প টাইম দেখছি সেটা মনেই হয় না কখনো। খুব এত মজার মিশুকে একজন মানুষ। এবং এমন ভাবে মানে আমাদেরকে নিজে হাতে ধরে কাজটা করায়, মানে আমরা ধরো কিছু একটা বলছে কিন্তু বুঝতে পারছি না, তখন সেটা সে ফ্লোরে উঠেছে হাতে ধরে করিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। মানে এতটা কোঅপারেটিভ খুব কম লোককে হাতে ধরে শেখানো যেটাকে বলে আর কি। হ্যাঁ, হাতে ধরে শেখানো। প্রীতি লিখেছে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ প্রীতি। সুস্মিতাও ও মাই গড থ্যাংক ইউ সো মাচ ডার্লিং। ওটা তুই লিখেছিস? না, আমাকে একজন আমার পরিচিত একজন অয়ন্তিকা ব্যানার্জি এটা কমেন্টস করেছিল এখানে। আচ্ছা, কমেন্টসটা কোথায়? একটুখানি এই কি যেন, এই তো হিরোইন, এই তো হিরোইন। আচ্ছা 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 আচ্ছা। আমার রিপ্লাই গুলো তুমি দিয়ে দেবে। হ্যাঁ, আসলে অয়ন্তিকা খুবই ছোট, আচ্ছা খুবই ছোট, ক্লাস 10, আমার প্রতিবেশী, মানে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বঞ্জির মতন হয় আর কি পাড়ায়, আমার খুব ভালোবাসে। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হচ্ছে তোদের দুজনের জন্য, মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করতে এসে সব থেকে বড় চ্যালেঞ্জ কি কি এসেছে এবং কিভাবে সেগুলো সামলেছিস? বড় চ্যালেঞ্জ যেটা প্রথম দিকে আসতো সেটা হচ্ছে ড্রেস আমার মনের মতো হতো না, জুয়েলারি আমার মনের মতো হতো না। এবার দেখো, আমি কোনোদিনই মানে এটা আমি জানি না, অনেকেই দেখেছি এখনো বলে, আমার সঙ্গেও যারা কাজ করে, দিদি মডেলের ছবি পাঠিও, দিদি ড্রেসের ছবি পাঠিও। আমি যখন কাজ করতে যেতাম আমি কিচ্ছু দেখে যেতাম না, আমাকে ওখানে গিয়ে তুই বলতো। স্পটে গিয়ে দেখ। হ্যাঁ, আমি একটা চিন্তা করে যেতাম যে আগমনী বলেছে মানে আমি যে মডেল থাকবে তাকে এইভাবে রেডি করব, বা ওয়েস্টার্ন বলেছে আমি এই মডেলকে এইভাবে রেডি করব। আমি আমার মতন বেশ কিছু ড্রেস জুয়েলারি ক্যারি করে নিয়ে যেতাম। যদি পছন্দ না হতো আমি দেখাতাম যে দেখো এইগুলো এগুলো দিয়ে। জুয়েলারি তো বেসিক্যালি মানে মিক্স অ্যান্ড ম্যাচ করেই পড়াতাম, ড্রেসটা হয়তো ওনাদের নিলাম। একান্তই যদি পছন্দ না হলে নিজেরগুলো যেগুলো নিয়ে যেতাম সেগুলো দেখাতাম, দেখো তো এইটা দিয়ে হবে, একটু এটা দিয়ে করে দেবো, মানে এক কথায় সামলে যেত, সামনে যেত ব্যাপারটা ওইভাবে। এটাকে বলে জুগাড়ি, সব সময় জুগাড়ি, সব সময় জুগাড়ি। তুই? আমার মানে এই প্রফেশনে এসে আমার সব থেকে বেশি সমস্যাটা যেটা হতো, আমি ছোট থেকে কোনোদিনই একা রাস্তাঘাটে চলার অভ্যাসটা আমার কম। মানে আমার ট্রেনে বাসে ছোটবেলা থেকে বাবা মা ছাড়তো না, আমার মেয়ে হারিয়ে যাবে। স্বাভাবিক, এত সুন্দর দেখতে, তোকে রাস্তায় ছেড়ে কি বাবা মা তো টেনশনে থাকবে, নরমাল এটা বল। এবার আমি এমনকি আপ ডাউন পর্যন্ত জানতাম না, ট্রেনে কোন দিকটা আপ কোন দিকটা ডাউন, কোথা থেকে কোথায় যে গেলে মানে হাওড়া যাওয়া যায়, কোথা থেকে ট্রেনে উঠলে ব্যান্ডেল যাওয়া যায় তোরা বলতে জানতাম পারবি না। থাকছিস তো, বাপের বাড়ি বলতে না, পারবি? চন্দননগর। চন্দননগর। তো চন্দননগরের মেয়ে কি করে না জানে আপ ডাউন? তারপর আমার যখন ওর সাথে বিয়ের সম্বন্ধ হয়, ও আমাকে শিখিয়েছে যে কিভাবে মানে বৈদ্যবাড়ি আসতে হয়, মানে কোন ট্রেনে চাপলে কোন প্ল্যাটফর্মে দাঁড়ালে আমি ওই বৈদ্যবাড়ি আসা ট্রেনটা পাবো। এবং তারপর থেকে আমি আস্তে আস্তে সড়গড় হই, এবং এখানে এই প্রফেশনে এসে আমাকে ফেস করতে হয়েছে আমি একা দমদম আসবো কি করে, দমদম ক্যান্টনমেন্ট যাব কি করে, এবং আমি স্টুডিও পৌঁছবো কি করে। আমার মানে এইটা ভেবে রাত্রে ঘুম হতো না আমার। এখন তুই একা বলতে পারি দিকে আমি এখন হিলিগিলি করি তুই দিল্লি গেছিস? না, আমার এক মানে এক বলবো না, আমার যা আছে খুব ফ্রেন্ডলি, মানে আমার হাজবেন্ড হচ্ছে 2 ভাই, তো আমার যা আমার সাথে ভীষণ ফ্রেন্ডলি, মানে নিজের দিদির মতো। তো আমরা দুজনে সুযোগ পেলে ঘুরতে চলে যাই একা একা। তোকে মানে আমি তোর সম্বন্ধে যেটুকু জানি, তোর তো কারোর সঙ্গে মানে ঝগড়া টগড়া হয় না খুব একটা। আমার কানে এখনো হয়, আমার বরের সাথে হয়। বরের সঙ্গে ঝগড়া করার অধিকার আমাদের, অধিকার। ওটা না করলে ভাত হজম হবে না। আমি চেষ্টা করি যে আমি যেখানে কাজ করব সেখানে সবার সাথে খুব ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার রাখবো, এবং সবাই যাতে আমাকে সেই মানে ব্যবহারের জন্য মনে রাখে। আর সত্যি কথা বলতে আমি আজ পর্যন্ত কোনো স্টুডিওয়ে শুট করতে গিয়ে আমার কারোর সাথে সত্যি বলতে কোনো সমস্যা হয়নি।
এবং মডেলরা এবং অর্গানাইজার যারা থাকে বা আমার যারা মেকআপ আর্টিস্ট যারা থাকে আমার সাথে, তাদের সাথেও আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি, তারা ভীষণ কোঅপারেটিভ। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি সবাই কোঅপারেটিভ হতে পারে না, যেটা হচ্ছে তুই যেহেতু অন্যরকম না, তুই পুরো ব্যাপারটাকে ম্যাচ করে দিস। একদম। যেহেতু তুই যদি খিচকেল পাবলিশ হতিস, তো উল্টো দিকে ভালো মানুষটাকেও তুই খিচকেল করে দিতিস। তুই যেহেতু সেটা না, সেহেতু ওটা হয় না। এবং প্রত্যেকটা মডেলের রিভিউ যদি শোনো, তো তারা প্রত্যেকে বলে দিদির সাথে যেমন আজকে ফার্স্ট আলাপ বুঝতে পারি না, দিদিকে দেখে মনে হয় তোর সম্বন্ধে কমপ্লেন করেছিল হ্যাঁ যে মডেল প্যাকেজ শুট করতে এসছে, ও নিজের মডেলকে সাজিয়ে নিজেই ইন্টারভিউ করছে, নিজেই ছবি তুলছে। দাদা এটা কেন করবে? আমি বললাম একটা মডেলকে সাজাতে একটা মেকআপ আর্টিস্টের 2 থেকে 2.5 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে। লাগানোর পর সেই বাচ্চাটা বসে আছে, সে যদি ইন্টারভিউটা করে, তার তো এইখানে এসে কাজটা করার পরে তার নিজেরও তো প্রমোশন দরকার। একদমই তাই, ঠিক। আর সব থেকে বড় কথা, ও যে ওই মডেলকে বোর হতে দিচ্ছে না, স্টুডিও ফ্লোরে সাজিয়ে ছেড়ে দেয়নি বিরক্ত করার জন্য, তার জন্য ওকে থ্যাঙ্কস দে। একদমই থ্যাঙ্কস দে। আর সব থেকে বড় কথা, এটা সব থেকে বড় বিজ্ঞাপন, নিজের কাজে করে নিজেকে আগে নিজের প্রমোশন নিজে করো। একদম ঠিক। প্রমোশন কিন্তু অনেক বড় জিনিস। আমি সবাইকে একটা জিনিস শেখাই, খেয়াল করে দেখবি, আমি যখন কাউকে কমেন্টস করি তার নিচে একটা পোস্টার মারি। আমার নেক্সট প্রোগ্রামের পোস্টার হতে পারে, কফি উইথ জেইদির পোস্টার হতে পারে, বসন্ত উৎসবের পোস্টার হতে পারে। কেন? আমি ফেসবুক আমাকে এই জায়গাটা ছেড়ে দিয়েছে, আমি কেন কাজে লাগাবো না? আমি কেন কাজে লাগাবো না? তুই 10 বার মানুষের মাথায় জেডি স্যার, জেডি স্যার, জেডি স্যার, জেডি বুড়ো ঢুকিয়ে দে, অটোমেটিক সেটা ঢুকে যাবে। একদম হ্যাঁ, অটোমেটিক মানুষ ঢুকে যাবে। এটা ঠিক। সুতরাং নিজের বিজ্ঞাপন, ভাই আমি একটা কাজ করেছি, 3 ঘন্টা সাজগোজ করিয়েছি একটা মেয়েকে, সে 4টে ছবি তুলবে, 15 মিনিটের মধ্যে তার ফ্রি, তারপরে তার জামা কাপড়টা খুলে নিয়ে নেবে। হ্যাঁ, আমি কাজটা করতে এসেছি তো এই কারণে যে আমার এই কাজটা সোশ্যাল মিডিয়ায় ছড়াবে, শেয়ার হবে, আমি যত বেশি ছড়াবো সেটা দেখেই তো আমাকে কেউ মানে ডাকবে কাজে। তো আমি যদি আমার কাজটা না করে আমি যদি শেয়ারই করলাম বা সোশ্যাল মিডিয়ায় নাই দিতে পারলাম, তাহলে আমার করার মানেটা কি রইলো? তবে একটা জিনিস তোদের সবাইকেই বলছি, যার থেকে যেটুকু পাবি তাকে ইনটু 10 রিটার্ন কর। একদম ইনটু 10 রিটার্ন কর, মানে কারুর শুটে তুই গেছিস, সেখানে তুই প্যাকেজ শুটে গেছিস, পয়সা দিয়ে গেছিস, বললাম, তারপরেও 4 বার তার নাম কর। একদম 4 বার তার নাম কর। কিরম ভাবে? যখনই ছবি দিবি তাকে স্পেশাল থ্যাঙ্কস দিবি, অর্গানাইজার বলে তার নাম লিখবি, অর্গানাইজার বলে তার নাম লিখবি। আমার যত বেশি তুই এই টাইপের ভাইবস দিবি, তত উল্টো দিকের মানুষ তোকে কোনোদিন নেগেটিভ লিস্টে নেবে না। আর ভগবানের খাতায় তোর যে গ্রাফটা না, অলওয়েজ গুড ভাইবসে থাকবে। একদম যার কারুর নাম বলতে পয়সা তো লাগছে না। একদমই এই যে অরূপদার সম্বন্ধে লাগবে না, অরূপদার সম্বন্ধে যে তোরা বলছিস, প্রত্যেকটা ভালো কথার জন্য জানিস তো তোর মনের ভেতরে একটা খুশি হবে, সত্যি তাই। আর ভগবানের তরফ থেকে একটা অদ্ভুত ভাইবস, একটা ব্লেসিংস তোর কাছে অটোমেটিক পৌঁছবে। আমি অরূপদাকে পার্সোনালি চিনি না, আমি এই এখানে এসে নাম শুনলাম এবং জানলাম অরূপদা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো আশা করব পরবর্তীকালে কাজ হবে। একদম হবে, হবে মানে ভীষণ ভালো মানুষ, সত্যি কথা, এটা না বললেই নয়, মানে খুব খুব খুব। আমি ওর সাথে মানে ও বসন্ত উৎসবে যাওয়া সবকিছুর পরে আমার অরূপকে স্পেশালি মনে আছে। আমি এতগুলো মানুষের মধ্যে অরূপের নাম মনে আছে। অরূপদার একটা ছোট্ট ইনসিডেন্ট বলি, আমার সাথে ঘটনাটা, মানে আমার সামনে ঘটেছে ঘটনাটা। আমি নর্মালি তো ধরো শুটগুলো অর্গানাইজ করি, সেটা তো একটা করি, আমার কাজটাকে বজায় রাখার জন্য, যে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, আমার তো প্রথম জার্নি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, আমি আমার মেকআপটাকে বজায় রাখার জন্য আমার গ্রুপ থেকে বেশ কিছু মডেলদেরকে নিয়ে মাঝে মাঝে রিলস ভিডিও বলো, মিউজিক ভিডিও বলো, আমি শ্যুটগুলো করি। আমার একটা ইউটিউবে চ্যানেল আছে, আমি সেখানে সেটা আপলোড করি, পেজ আছে, পেজে আপলোড করি। তো রিসেন্ট আমি ওদেরকে নিয়ে একটা শ্যুট করেছি, পূজা ছিল সেখানে।
আর একটি মডেল ছিল, একজন মেল একজন ফিমেল। এবার বিষয়টা হচ্ছে যেভাবে মানুষ এই শুটগুলোকে দেখে, মানে জামাই ষষ্ঠী শুট মানে লাল পেরে সাদা শাড়ি পরবে। কখনো জামাই ষষ্ঠী শুটে আমাকে শ্বশুরের ভূমিকাটা দিস না তোর। শ্বশুরের ভূমিকা কেন দেবো দাদা? আমি না, আমরা তো গত জামাই বছর- ষষ্ঠীতে শুট করলাম না, র্যাম শো সেই দিনটাই আপনাকে করলে ভালো হতো, আপনি শ্বশুর মশাই আমি সেজে যেতেন। সুন্দরভাবে একটা লুক দিয়ে দেবো, অন্যরকম। আগের বছর 3টে করেছি, এবছর কাজের ব্যস্ততা এত বেড়ে গেছে না। আমি যখন স্টুডিওতে যাই কতক্ষণ থাকি কি রে, স্টুডিওতে যাই কতক্ষণ থাকি আমি? অনেকক্ষণ, অনেক আধা ঘন্টা, 20 মিনিট তো। আধা ঘন্টা ম্যাক্সিমাম। হ্যাঁ, এবার এই যেমন যারা বলে যে দাদা এটা করবো, ঠিক আছে করবো চল, তখন একদম। 1.5 ঘন্টা তো থাকতেই হয়। না, এবার ওদের যখন শুটটা হলো আমাকে অরূপদা জাস্ট একটা কথা জিজ্ঞাসা করলো, আপনি কিরকম চাইছেন? তখন অরূপদা একদম নতুন নতুন আমাকে আপনি বলতো, এখন তুমি বলো, একটু ঠান্ডা হলো, একটু পুরনো হয়েছি তো তুমি বলো। তো আমি বললাম দাদা এমনই একটা কিছু করব যেটা নর্মালি হবে না, একটু অন্যরকম। ব্যাপারটা হচ্ছে মেল আর ফিমেল দুজনের একটা খুনসুটির যে ব্যাপার, এটা আমি তুলে ধরবো। বললো ড্রেস অবশ্যই ধুতি পাঞ্জাবি। আমি বললাম হ্যাঁ, ফিমেলকেও আমি ধুতি পাঞ্জাবি পরাবো। বললো হ্যাঁ, কাকে? বললাম পূজাকে। পূজাকে তার আগে দেখেছে, বলছে পূজাকে ধুতি পাঞ্জাবি পরলে কেমন লাগবে? আমি পরাবো, তুমি দেখো। তো পূজাকে একটা কুর্তি, ওর একটা শর্ট কুর্তি, হোয়াইট কালারের ধুতি, একটা ধুতি, ধুতিটাকে আমি পরিয়েছি সেইভাবে যাতে ওকে একটু টম বয় টাইপ লাগে, সেইভাবে সাজিয়েছি। তো সেই রকম বললো গান ভাবতে হবে না, গানটা আমি ভেবে নেবো। শুট চলছে চন্দননগর স্ট্যান্ডে, কিছুটা ওখানে ক্লিপ নেওয়া হলো, আর একটা অন্য জায়গায় নেওয়া হবে একটু পুরোনো বাড়িতে। দরজা খুলে ওরা বেরোচ্ছে, এরকম একটা। অরূপদা কি করেছে, স্কুটিটা বার করতে গেছে, সঙ্গে আমার হাজবেন্ড আছে, একজন ওর গাড়িতে একজন ওর গাড়িতে, দুজনে যাবে। এরপরেও আমার আর একটা শুট ছিল, তার জন্য আমি মডেলদেরকে নিয়ে আমি বাড়িতে চলে গেছি সেকেন্ড শুটের জন্য রেডি করতে। তো আমি সেই সময় ছিলাম না। স্কুটি বার করতে গিয়ে টোটো পায়ের ওপর দিয়ে চলে গেল। মানুষটা ওই অবস্থায় আমার বাড়ি এলো, স্প্রে করলো, খানিকক্ষণ 1-1.5 ঘন্টা মতো বসলো, পরের শুটে বেরিয়ে গেল। আমি বললাম তুমি পা নিয়ে পারবে তো? বলে হ্যাঁ। ওটা আমাদের মানে ক্লিপটার হাফ শুট হয়েছিল, তখন আমরা লোকেশন চেঞ্জ করছি, এমন সময় ওই অ্যাক্সিডেন্টটা এইভাবে হয়ে গেল। হাফ তখন আমাদের শুট হয়েছে, হাফ এখনো বাকি, তখন এরকম একটা অবস্থা। মানে খুঁড়িয়ে ওই হাফ শুট কমপ্লিট করেছে, করে আমার বাড়িতে গেছে, গিয়ে স্প্রে লাগিয়েছে, 1/2 ঘন্টা 1 ঘন্টা মতো বসেছে, সেকেন্ড শুটে বেরিয়ে গেছে। আমি বললাম পারবে? পাটা ফুলে রয়েছে। আমি জানি মুচকেছে নর্মালি, বাড়ি গিয়ে কিছু হয়নি, পারবো, কিছু হয়নি, পারবো। শেষও করলো, পুরো শুটটা কমপ্লিট করলো। পরের দিন আমরা জানতে পারছি ফ্র্যাকচার হয়েছে, পায়ের ফ্র্যাকচার তোমার মানে তো প্রচুর ব্যথা করার কথা। পায়ের ফ্র্যাকচার নিয়ে কাজ কমপ্লিট করেছে। সকালবেলা ধরো 9:30 থেকে শুট স্টার্ট হয়েছে, শেষ হয়েছে দুপুর 3:30, তারও বেশি। 4টে 4:30। দুটো শুট হয়েছে, 4টে লোকেশন মুভ করেছে, নিচে নেমেছে। সব থেকে বড় কথা, গঙ্গার ঘাটে শুট হয়েছে, অতগুলো সিঁড়ি নিচে নেমেছে ওই পানি, বিশাল বড় বড় সিঁড়ি কমপ্লিট করেছে। এইটা হচ্ছে ডেডিকেশন কাজে। মানে এই মানুষটাকে দেখে এইটুকু আমি শিখেছি যে না, কাজটা করে ধরেছি যখন আমাকে শেষ করতে হবে। আর এতটা সবথেকে বড় কথা হলো, এতটা কষ্ট করে যে কাজটা আমরা নামিয়েছি, সেই কাজটা মানে আলটিমেটলি সাকসেস। এইটাই সবথেকে খুব বড়। ভালো রিভিউ এসছে, পাবলিক রিভিউ দারুণ এসছে, সবাই খুব সাপোর্ট করেছে এই লুকটাকে এবং এই একটু অন্যরকম look দিয়েছে। সবাই তো সেই লাল শাড়ি আর বরের ধুতি এটাই দেখে সবথেকে এসছে। বড় কথা, লোকেশনটা খুব সুন্দর। হ্যাঁ, লোকেশনটাও চন্দননগরের স্ট্যান্ড, হ্যাঁ। তাই না? মানে কি বলবো, একটা আইকনিক প্লেস। আমরা এই ঠাকুর দেখতে গেলে রাত্রিবেলাটা ওইখান দিয়ে যাই, হ্যাঁ, রাত্রিবেলাটা যাই ওইখান দিয়ে। এবার তো কোনো অসুবিধা নেই, আপনি মৌসুমীদের বাড়িতে একদম চলে যাবেন। সমস্যাটা কোথায় হয়? আমার বাড়ি সারা আছে। বছর চন্দননগরে সারা বছর আমাকে সবাই বলে দাদা এসো 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 এসো। কিন্তু জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী সময় পুজোর বলে সময় না। কেন বলো তো দাদা, বলে না ওই 4টে দিন না যারা চন্দননগরের মানুষ তারা বাদে বাকিরা ঠাকুর দেখে। একদম। তাই না? কেন তারা দেখে না? তাদের বাড়িতে তো প্রচুর লোক থাকে, লোকজন আসে, রিলেটিভস তারা দেখতে পারে না। আর চন্দননগরের মানুষ তখন কি করে, বাড়িতে বসে রান্না করে। হ্যাঁ, বাকিরা আর সব থেকে বড় কথা, ওই সময় দশমী একাদশী একটা সময়, মানে এবছর থেকে তো এখন ঠিকঠাক হয়েছে, তার আগের বছর পর্যন্ত কি হতো, কারেন্ট থাকতো, জলের একটা ক্রাইসিস থাকতো। হ্যাঁ, এবারে কি হয়েছে, যেটা মানে মানে সকালে কারেন্ট যাবে 8টার সময়,
সেই কারেন্টটা আসবে ধরো 8টাও নয়, মোটামুটি তোমার 6:30 হ্যাঁ, 7টার মধ্যে চলে যাবে কারেন্টটা। সেটা আসবে হচ্ছে সন্ধ্যেবেলা 6টা 6:30। 6:30 আবার পরের দিন যাবে, মানে আবার পরের একাদশীর দিন যাবে, আবার আবার যাবে। জলও যাবে কারেন্টও যাবে। এরকম? হ্যাঁ, মানে তোমাকে জিনিসপত্র ভরে নবমীর রাখতে হবে। দিনকে আমাদের কি করতে হতো, জল স্টোরেজ করে রাখতে হতো, মানে সমস্ত এরকম যা বেশ আছে কিছু সব মানুষ ভরে আছে, রাখতে হতো। ইভেন আমাদের বাড়িতেও যেটা হয় সেটা হচ্ছে ওয়াশিং মেশিনে পর্যন্ত জল স্টোর করে রাখা থাকে, হ্যাঁ, যাতে ওটা দিয়েও লোকে স্নান করতে পারে, দুটো মানুষের স্নান হয়ে যাবে ওই জলটা। আর দূর দূরান্তে যত কুটুম থাকে সবানগরে সবাই চলে সবাই। আসবে সেই সময়টা। সারা বছর কোনো যোগাযোগ নেই, কিন্তু ওই পার্টিকুলার জগদ্ধাত্রী পুজোতে সবাই চলে 4টে দিন চলে আসবেই। কোনো রাতের ঠিক নেই, দিনের ঠিক নেই, মাঝরাত্রিরে হঠাৎ করে কনিং বেল বাজালো, আমি এসেছিলাম ঠাকুর দেখতে, তাই ভাবলাম একটু দেখা করে যাই। দেখা তো করা হয় না। যত পুরনো তুমি হয়তো তবে যোগাযোগ শুনছো। নেই, কিছু নেই, ওই সময় ফোন, আমি এসছি তোর একটু বাড়িতে দরজাটা যাবো? খোলো, হ্যাঁ না একটু দরজাটা খোলো, ডাইরেক্ট এসে বেলতি পেপে দরজাটা খোলো, এসছি। তুমি হয়তো সবে শুয়েছো, 1:30 বাজে, আর আমার আবার সমস্যা হচ্ছে আমার বাড়ির পাশেই হচ্ছে মন্দির, একদম। আর আমার বাড়িতেও একসময় পুজো হতো, এবছর থেকে বন্ধ। আমার দাদা গত হয়েছে, আমার দাদাই মেন পুজোটা করতো। ও হাতে করে নিজে হাতে ঠাকুর বানাতো, সবকিছু নিজে হাতে, চোখ আঁকার থেকে শুরু করে অল ওভার নিজে হাতে করতো, তো ঠাকুর পুজো হতো। এই বছর থেকে তো যাই হোক বন্ধ, আবার নেক্সট ইয়ার থেকে দেখা যাক। ওর ছেলে একদম ছোট, কিন্তু সে ঠাকুর করতে পারে, দেখা যাক। করতে পারে? ভীষণ ভীষণ ভাবে ভীষণ ক্রিয়েটিভিটি আছে নিজের মধ্যে, সারা দুপুরটা ঘুমোয় না, বিভিন্ন রকম জিনিস বানায়, ওটা ওর ক্রিয়েটিভিটি, ও করে, ওই রক্ত দেখা যাক। সেই তোর জীবনের এমন কোন স্পেশাল মুহূর্ত বল যেটার জন্য তুই ফিলিং প্রাউড, গর্বিত। আমার জীবনের এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে, তো আমি সব থেকে বেশি গর্বিত আমার ফ্যামিলিকে নিয়ে। কারণ আমার জীবনের যে স্বপ্নটা, আমার প্যাশনটা, আমার যে ড্রিমটার পেছনে আমি দৌড়চ্ছিলাম, আমার পেছনে তারাও দৌড়েছে। বাহ, বাহ। তারাও দৌড়েছে। আমার শাশুড়ি, যাকে না বললেই নয়, আমার বাড়িতে থেকে আমার ঘরকে মেনটেন করা আমার পেছনে, আমার দুটো মেয়ে এতক্ষণ তাদেরকে পর maintain সবার করা। কনফিউশন কাটলো যে তোর বিয়ে হয়ে গেছে। এক্স্যাক্টলি, আমি তো জানতামই না। আমার এতক্ষণ দুটো পর মেয়ে, আমি confusion পড়লাম, উপর থেকে পড়লাম ধপাস করে। ও যখন সিঁড়ি দিয়ে উঠছে, আমরা যখন সিসিটিভিতে ওকে দেখলাম, যখন সিঁড়ি দিয়ে উঠছে, তখনই ভেবেছি 22-23 হবে। আমি তো ভাবলাম আনম্যারিড, আমি তো ভাবলাম বাচ্চা মেয়ে। ওর একটি মেয়ে আছে, সেই মেয়ে দুটো? ক্লাস 9-এ পড়ে, দুটো, একটা বড়টি ক্লাস 9-এ পড়ে, মানে আমি 13-14 অবাক। তারপরে ছোট 15। 15। হ্যাঁ। তো আমার শাশুড়ি যে আমার পিছনে আমার ঘরটা এবং আমার মেয়েদেরকে সামলায়, দ্বিতীয়ত আমার হাজবেন্ড যে আমাকে ফ্রিলি ছেড়ে দিয়েছে যে তুমি করো, তুমি যাও, আমার কোনো বাধা বিপত্তি নেই, যেটা সবাই পারে না করতে actually। এক্স্যাক্টলি। একদম। কেউ সঙ্গে সঙ্গে গিয়ে পাহারা দেয়, বা কেউ ঘরে বসে ডমিনেট করে যে না না এটা ভালো না, এটা ভালো না, কিন্তু তার এটা নেই। সে সবসময় ফ্রিলি ছেড়ে দেয় যে তুমি বড় হয়েছো, তুমি বুঝবে, এখন তুমি বুঝে নিজেরটা নিজে করো। আর তারপরে স্পেশাল থ্যাঙ্কস যদি কাউকে বলতে হয়, তো সেটা আমার বড় মেয়ে, যে সব সময় আমার পিছনে পিছনে ঘুরে বেড়ায়, আমি যেখানেই যাই। মৌসুমীদি নাই নাই করে বহুবার দেখে ফেলেছে, মৌসুমীদির পেছনে বেশি ঘোরে সেটা আমার- গেলে। আমার ছেলে সারাক্ষণ থাকতে ও ঘুরে- আছে, মানে সারাদিন এসে হয় আমার গাড়ি হ্যাঁ। দেবে, নয় কোথায় মেকআপ, কোথায় ড্রেস, কোথায় ফটো তোলা। ওর আবার ওর ফটোগ্রাফি ভীষণ সুন্দর, বাহ। ভীষণ সুন্দর ছবি তোলে। ও ছবি তোলার ওর প্রচন্ড ন্যাক, আর ওর ডিজাইনিং এর খুব ইচ্ছা, মানে ড্রেস ডিজাইনিং, ফ্যাশন ডিজাইনিং করবে ও। তো ওই সব জিনিসগুলোতে ওর খুব মন লাগে, ও আমার পিছনে পিছনে ওগুলো করে সব সময়। আমি যত দূরেই চলে যাই, ও আমার সঙ্গে চলে যাবো, গিয়ে শুটে আমার মোবাইল সঙ্গে ক্লিকটা নরমালি ও করে, হ্যাঁ। ও যেটা করে ওই ওই ছবিটাকে তুমি নরমালি ছেড়ে দিতে পারো, হ্যাঁ, কিছু বলতে ও হবে, যেটা তুলবে সেটা নরমালি ছেড়ে দেওয়া যায়। পারফেক্ট ছবি তোলে। তো আমি আমার ফ্যামিলিকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করি, যারা আমাকে এতটা সাপোর্ট করছে, বা তারাও মানে বলতে পারো আমার জার্নিটা তাদেরও জার্নি, তারাও আমার পেছনে পেছনে ছুটছে যে আমি যাতে সুস্থভাবে কাজটা করতে পারি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাউডনেসের জায়গা। আজকের দিনে মেকআপ ইন্ডাস্ট্রিতে মডেলিং কেরিয়ার গড়তে চায়, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ কি তোদের তরফ থেকে, তিনজনের তরফ থেকে? তোরা মেকআপ আর্টিস্ট হিসাবে বল, ও আমি মডেল মডেল হিসাবে হিসেবে বলবো, কফিটা একদম ঠান্ডা হয়ে গেল। প্রথম যেটা সেটা হচ্ছে
যেটা সবার মধ্যে যে কোয়েশ্চেনটা থাকে, আমি অ্যাজ আ মডেল নিজেকে কি দাঁড় করাতে পারবো? হতে পারে তার মানে এটা খারাপ ভাবে নিও না, হতে পারে তার গায়ের রং একটু চাপা, হতে পারে তাকে একটু অন্যরকম দেখতে, তার এটা চিন্তা থাকে। হতে পারে কেউ মোটা, কেউ খুব রোগা, আমাকে কি ঠিকঠাক লাগবে? ঠিকঠাক লাগে দু রকম ভাবে, এক হচ্ছে মেকআপ টেকনিক, দুই হচ্ছে ড্রেস। খুব রোগা হলে সেই ধরনের ড্রেস পরতে হয়, খুব মোটা হলেও সেই ধরনের ড্রেস পরতে হয় যাতে আমাকে মানাবে। আর তার জন্য যেটা করতে হয়, মেকআপ আর্টিস্টদের উপর একটু ভরসা করতে হয়, যে আমাকে যে সাজাচ্ছে। অনেকে এই জিনিসটা দেখেছি, এখন আরো বেশি দেখি, বেশ কিছু মডেল যারা নতুন, যারা পুরনো, আমি তাদের কথা বলছি, যারা বোঝে তাদের কথাও বলছি না, যারা বোঝে না, যে এসেই বলবে আমাকে এইভাবে সাজাবে, এই দিকটা ঠিক করে দেবে, ও দিকটা কিরকম লাগছে। ওটা বলতে নেই, চুপ করে বসে পড়তে হয়। তার ক্রিয়েটিভিটি, সে তোমাকে চিন্তা করে নিয়েছে ভাই, তোমাকে সে নিয়ে ফেলেছে, মানে সে চোখ দিয়ে, তার চোখ দিয়ে সে তোমাকে দেখে নিয়েছে, ইমাজিনেশনে দেখে নিয়েছে আফটার লুকস তোমাকে কেমন লাগবে, সেটা তোমাকে ভেবে নিতে হবে যে সে যেটাই করবে সেটা পারফেক্ট হবে। আর তুমি অ্যাজ আ মডেল, তুমি একজনের কাছে সাজছো না, বহুজনের কাছে সাজছো, প্রত্যেকটা লুক যেন আলাদা হয় সেটা তোমাকেও ভেবে নিতে হবে। তুমি একরকম তো সেজেই ফেলেছো, আই মেকআপ একটা করে ফেলেছো, তুমি জানো তোমাকে ওটাতে ভালো লাগে, কিন্তু তুমি যেটা জানো না যে তোমাকে এটাতেও ভালো লাগবে, একদম এটা তোমার মাথায় রাখতে হবে। প্রত্যেকটা জায়গায় যেন আমাকে ইউনিক লাগে, আমার মুখটাই যাবে কিন্তু সব জায়গায় যেন আলাদা ভাবে যায়, এইটা মাথায় চিন্তা করে রাখতে হবে। এটা আই মেকআপ বলো বা হেয়ার স্টাইল বলো, আমি এইগুলো কোনো রকম, আমি তো খুব বেশি দিন এই মানে প্যাকেজ শুটের বেশি দিন আমি করছি না, আমি খুব কম দিনই করছি। তো এই কম দিনেতেই আমার যা অভিজ্ঞতা হয়েছে, তুমি যেটা বললে মৌসুমী দি, আমিও তোমার সাথে সেম, আমারও একই বক্তব্য, যে আমি নিজে খুব বিগিনার মেকআপ আর্টিস্ট, আমি যে বলবো না আমি বিশাল বড় হুনু একজন, অনেক কিছু শিখে এসেছি, অনেক কিছু জানি আমি, তা নয়। দেখো, মানুষ শিখতে শিখতেই তো একদিন বড় জায়গায় আসে। তুমিও এসছো, আমিও হয়তো না, ওটা নেই। তো যাই হোক, আমি এই কম দিনে যেটুকু বুঝলাম যে মডেলরা এসে, দিদি আমার না এইখানটায় এরকম ভাবে করলে, এরকম ভাবে করে দাও, আমার মাঝখান থেকে শীতে করো না, আমার বাজে লাগে, একদম তুমি এখানটা আমাকে ওরাই বলে করে দাও। হ্যাঁ, ওরাই বলে, আমার খুব চুলটা পাতলা, আমাকে ক্রিম করলে কি ভাল লাগবে? আমাকে কিন্তু ভালো লাগে না, জানো তো, আমাকে এই টানাটা, উইংসটা ভাল লাগে না। হ্যাঁ, এই আই মেকআপটা আমার ঠিক যায় না, আমাকে এই 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 আই মেকআপটা করে দাও, এই যে এটা রয়েছে আমাকে এক্স্যাক্টলি এটা করে দাও, এইটা সমস্যা। হ্যাঁ, আচ্ছা, এটা কি একটু কেমন লাগছে না, ওটা কি একটু কেমন হয়ে গেল না? তাহলে তুমি তো এসছো আমার কাছে, এসছো আমাকে ভরসা করে, নিশ্চয়ই দেখে এসছো যে আমি পারি, আমি জানি। আমাকে ভরসা করে যখন এত দূর এসছো, বসেছো, তখন আরেকটু ভরসা করো আমার কাজটা শেষ হওয়া অবধি। আরেকটা জিনিস আমি মধ্যখানে বলি, বেশ কিছু মডেলদের মধ্যে একটা ধারণা আছে শুধুমাত্র ব্রাইডাল করলেই আমরা মডেল, একদম, যেটা কিন্তু নয়। কেন নয়? এই যে আজকে পূজার কাছে একজন জানতে চাইলেন যে আমি সিরিয়ালে অভিনয় করতে চাই, আমি কিভাবে নিজেকে তৈরি করব। তো এরকম যারা আছে যে আমি আমাকে ব্যানারে দেখতে চাই, আমি আমাকে সিরিয়ালে পেতে চাই বা দেখতে চাই, শুধুমাত্র ব্রাইডাল করলে তো ভাই ওই জায়গাটা যাওয়া যাবে না, সব রকম কাজ করতে হবে, সব রকম কাজ। খানিকক্ষণ আগে যেটা তুই বললি যে কেউ রোগা, কেউ তার ডাস্টি টোন, এই ব্যাপারটা আমি বলি, ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা জায়গা তৈরি করা থাকে, প্রত্যেকটা গড়নের ওপরে শুটস হয়। প্রচন্ড রোগা মেয়েকেও আমি দেখেছি, প্রচন্ড রোগা, যার ওজন 37, সেই মেয়ে আজকে নাম বলছি, স্নেহা জয়ধার, আমার এখানে লাইভ করে গেছে, সে এখন দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর কাঁপাচ্ছে, 37। তাহলে আরেকটি মেয়েকে বলছি, নাম হচ্ছে নিবেদিতা কি যেন, ওজন 105 কেজি, এখন একটা শুট করতে গেলে 12 থেকে 15,000 টাকা নিচ্ছে কলকাতায়। ঠিক আছে। আর ডাস্কি আমাদের ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি
যাদের ডিমান্ড, দ্যাট ইজ ডাস্কি। একদম হ্যাঁ একদম আর ভীষণ সবাই ভালো লাগে। সবাই এটাই ভীষণ মনে ভালো করে আমি তো আমার গায়ের রংটা চাপা, আমাকে কি ভাল লাগবে, আমি কি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবো, আমি কি মডেল হিসেবে পারফেক্ট, নাকি আমি ফর্সা হলে ভালো লাগতো আমাকে। এই সমস্ত লাইভগুলোই আমি আগে এই মোটিভেশনাল, আমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড মোটিভেশনাল লাইভগুলো আগে আমি করতাম। এখন সময় পাই না বলে আলাদা করে আর লাইভটা করতে পারি না। এটা আমার করা খুবই দরকার, যে আমাদের ইন্ডাস্ট্রির ছেলে মেয়েদেরকে একটু, যেহেতু আমাদের কোনো কোচিং সেন্টার নেই, আমাদের কোনো ইনস্টিটিউট নেই, আমাদের কোনো গাইডলাইন নেই, গ্রামার নেই, কিচ্ছু নেই, তো যে কারণেই কিন্তু বাচ্চারা ভাবে যেটা আমরা যেটা ভাবছি অন্য লোকেরটা দেখে ভাবছি, তো এটাই হচ্ছে সব থেকে বড় কথা সমস্যা। তোর কাছে যদি গাইডলাইন না থাকে, তুই রান্না জানিসই না, তুই তাহলে কিভাবে রান্নাটা করবি? তাই তো তুই ইউটিউব দেখবি, ইউটিউবে যারটা দেখেছিস সে যেরকম ভাবে শিখিয়েছে তুই সেটা হ্যাঁ শিখেছিস। হ্যাঁ, কিন্তু আমি তো কারোর দেখেই শিখলাম। সাবজেক্ট হচ্ছে এটা আমাদের বাচ্চাদেরও দোষ নেই, কারণ তাদের কাছে প্রপার গাইডলাইনটা নেই বলেই কিন্তু তারা এই ভুলটা করে ফেলে। ঠিক ঠিক তাদের জন্য ছোট্ট মানে একটা সলিউশন, যে উল্টো দিকের মানুষের সাথে উল্টো দিকের মানুষকে বিশ্বাস করতে হবে। দিদি, তোমার কাছে আমি নিজেকে সঁপে দিলাম, তুমি তোমার মতো তোমার মতো তুমি আমাকে আমাকে কাজ তুমি করে ready। দাও। তাই যেটা করবে সেটা পারবে। এরকম মডেলও আমি পেয়েছি। তুমি যেটা ভালো বুঝবে দিদি, তুমি তোমার মতন করে, তোমার মনের মতন করে তুমি যেটা ভাবনা চিন্তা করেছো আমার উপর অ্যাপ্লাই করো। সেরকম দুজনের নাম আমি এখন বলি। আমি বলতে অপরূপা পারি। আর পায়েল। ফাইল কি? পায়েল দাস তোমার এখানে এসেছিল, ওদেরকে যা সাজাবো, যখন ইভেন পূজাও, মানে ওকে আমার না বললে নয়, এরাও, এদেরকে যা সাজাবো, মানে ওরা জাস্ট আসে এরকম ভাবে শুয়ে পড়ে, যা খুশি ভরসা করে। যা খুশি, এটাই হচ্ছে। মানে সেটা না, যে কোনো আমরা মেকআপ কোনো- আর্টিস্টই হোক। আমরা যদি নিজেরাও কোনো একটা লুক ধরো ভেবেছি হ্যাঁ এটা করতে পারি, তারপরেও আমরা ওনার উপরেই ছেড়ে দিই যে না না তুমি আগে ভেবে নাও, আমারটা ঠিক হলে ভালো, নালে তুমি নতুন কিছু দাও। এক্স্যাক্টলি। এরকম কমেন্টস গুলো একটু পড়ি। আরে অরূপ লিখেছে, আরে পাগলি রুলাই কি কিয়া রুলাই কি কিয়া, আরে বাবা। অরূপ মন্ডল লিখেছে, আর একটা জিনিস জানি, দ্য শো মাস্ট গো অন। ইয়েস, ইউ সি এ কুইন, এর পুরো নামটা আমি জানি না, লিখেছে। এই যে থ্যাংক আমি ইউ। ওই যে তুই কেন বললাম কুইনরা আছে এখানে। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, থ্যাংক অরূপ ইউ দাকে দাদা। অরূপ লিখেছি। লিখেছেন, খুব ইম্পর্টেন্ট কথা, একদম। অরূপ লিখেছে, একদম ডাস্কি টিন টোন, অলওয়েজ হাই ডিমান্ড। রিয়েলি, আমি এখনো অব্দি আমার জীবনে যত ডাস্কি টোন দেখেছি, কেউ ঘরে বসে নেই। একটি মেয়েকে আমরা 2016 সালে এই রুমের ভেতরে আমরা একটা দুর্গা সাজিয়েছিলাম, মাটির দুর্গা। তখন হ্যাঁ, মাটির হ্যাঁ, দুর্গা হ্যাঁ, কেউ হ্যাঁ। করেনি, আমরা এই মাটির দুর্গা প্রথম করেছিলাম। হ্যাঁ, এবং ওটা আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছিলাম। আমি রাত্রি 4টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে রুমা, মানে আগে কি হতো, প্রতি বছর রুমা ম্যাম একটা করে দুর্গা সাজাতো, আচ্ছা। আর সেটা খুব ইউনিক করতাম। বাহ। তো হঠাৎ করেই আমার মনে হলো রাত্রিবেলা 4টার সময় উঠে বললাম, রুমা আমি দেখছি তুমি মা দুর্গার চক্ষুদান করছো, কাউকে না পছন্দ হচ্ছে না, সারাদিন মাথা থেকে ঘুরছে। হঠাৎ সাউথ সিটি মলে, আগে আমরা সামনের দিকে তাকা, আগে আমরা প্রতিদিন, হাতে নিয়ে নে ফোনটা, আগে আমরা প্রতিদিন শনিবার দিন কালীঘাটে পুজো দিতে যেতাম, এবং সেখান থেকে আমরা সাউথ সিটি মল যেতাম। প্রচুর মডেলসরা আমাদের সাথে আড্ডা মারতে আসতো, মজা করতে আসতো। তো সেখানে আমরা যাওয়ার পরে আমরা সেখানে একটা মেয়ের পেছন দেখে পছন্দ হলো, লম্বা, মানে আমার দেখেই মনে হলো, তাকিয়ে আছি আমি সারাদিন, এত মেয়েদের মধ্যেখানে থাকি, আমার কারোর দিকে চোখও যায় না। তো মেয়েটার জন্য অপেক্ষা করছি, মেয়েটা কখন ঘুরবে। যেই মেয়েটা ঘুরছে, আমি স্ট্রেট কাট মেয়েটার কাছে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে বললাম, তুমি আমাদের দুর্গা হবে? বলছে, স্যার দুর্গা মানে? ওই যে ম্যামটা দেখছো বসে আছে, উনি একজন বড় মেকআপ আর্টিস্ট, তোমাকে উনি দুর্গা সাজাবেন। আমার মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। দেন ফোন নাম্বার এক্সচেঞ্জ, আমাদের সাথে বসা। পরের দিন রবিবার, সোমবার দিন সকালবেলা মেয়েটাকে 7টায় আসতে বলেছি। 7:05 দরজা নক করেছে, দরজাটা খুলে দেখিও সেই মেয়েটাকে আমরা মাটি দিয়ে
একটা অরিজিনাল মা দুর্গা তৈরি করেছিলাম। সকাল 9টা থেকে শুরু করে রাত্রি 10টা অবধি মেয়েটা মাটি মেখে আমাদের সাথে শ্যুট করেছে, প্রচুর ফটোগ্রাফার ছিল। আজকের ডেটে সেই মেয়েটার স্কিন টোন আমাদের অর্ধেক, ডাস্কির থেকেও লো ডাস্কি। আজকের ডেটে ইনস্টাগ্রামে রিতম ভাড়া নাম ওর, ইনস্টাগ্রামে গিয়ে দেখলে বুঝতে পারবি। রিতম ভাড়া ইন্টারন্যাশনাল খেলছে, প্রোফাইলে গেলে কলকাতার শুট নেই, মুম্বাইতে ফ্ল্যাট কিনে নিয়েছে, আজ দুবাই, কালকে ব্যাংকক, পরশুদিন এখানে সব শুট করে বেড়াচ্ছে। জীবনের প্রথম হাতে খড়ি মা দুর্গাকে দিয়ে এখানে। সব থেকে বড় কথা যেটা নিয়ে আলোচনা করছিলাম, ডাস্কি টোন। আমি দেখেছি ডাস্কি টোনের মেয়েরা সব থেকে বেশি তাদের ছবি ভালো ওঠে, প্রচুর ছবি ভালো ওঠে। মানে কেন জানি না, তাদের মেকআপ করলেও সুন্দর হয়, নর্মালিও তাদের খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। যেমন কিম নন্দী লিখেছে হাই হাই কিম। আচ্ছা, বাইরে যে ফ্রেমটা লাগানো ওটাই কত সুন্দর। প্রফেশনাল লাইফের সাথে পার্সোনাল লাইফ কিভাবে ম্যানেজ করিস তুই বল? খুব টাফ কোয়েশ্চেন। আমি একটু আগেই সবাইকে বলে দিয়েছি, রিভিল করে দিয়েছি অলরেডি। আমার প্রফেশনাল লাইফের সাথে আমার পার্সোনাল লাইফটা ব্যালেন্স করতে আমার খুব একটা অসুবিধা হয় না, যেহেতু আমার ফ্যামিলি সাপোর্ট সব থেকে আগে। তারা এমনভাবেই আমাকে সাপোর্ট করে রেখেছে যে আমি পুরো জিনিসটাকে খুব ইজিলি ম্যানেজ করতে পারি। আমার টাইম মতো মেয়েদের স্কুল যাওয়া, টাইম মতো আমি কিচেনের কাজও করি, আমি ঘরের কাজও করি, এবং সবকিছু সামলে তারপরে কিছুটা স্পেস আমি যেটা নিজের জন্য বরাদ্দ করি, যেটাতে ওটা হচ্ছে আমার মি টাইম। সেই টাইমে আমি আমার কাজের কথাগুলো বলি, কাজের ফোনগুলো করি, আমার যত রাজ্যের ফটো আপলোড হোক, আমার ডিজাইন দেখা হোক, সেগুলো যেমন দিদির সাথে শেয়ার করা হলো যে দিদি দেখো এটা কেমন ওটা কেমন, এই কাজগুলো আমি আমার মি টাইমে করি। যে স্পেসটা আমি 2-3 ঘন্টা নিজের জন্য বরাদ্দ করি, সেই টাইমটা আমি আর কোনো কাজ করি না। এইভাবে আমি সারাটা দিন ম্যানেজ করি। যেটা সব থেকে জরুরি, আমরা ছেলেরা একটু কম পারি এগুলো করতে, বাট মেয়েদের ভগবান এমন কিছু শক্তি দিয়ে পাঠিয়েছেন, মেয়েরাই পারে সব কিছু মেনটেন করে, সব কিছু ব্যালেন্স করে, সংসারকে ব্যালেন্স মেনটেন করে প্রফেশনকে সমান। তুই বল। আমার ক্ষেত্রেও সেম, কারণ আমার বাড়িতে আমরা 3টে মেম্বার, তার সাথে আমার একটা পোষ্য থাকে, তাকেও সময় দিতে হয়। এবং বাড়িতে আমার শাশুড়ি মার যথেষ্ট বয়স হয়েছে, তার পক্ষেও সবসময় আমাকে হেল্প করাটা সম্ভব হয় না। তারপরেও গিয়ে সমস্ত বাড়ির দায়িত্ব পালন করা। এবং আমার হাজব্যান্ড বলি যে আগের বছরই আমার হাজব্যান্ডের একটা স্টেন বসানো হয়েছে, আগের বছরে। তো ওর পক্ষে অনেক কিছু বারণ, মানে ডাক্তার একদমই ওকে বারণ করে দিয়েছে যে এই কাজগুলো ওর না করাই ভালো। তো বাড়ির বাজার করা, দোকান করা, মাছ মাংস সমস্ত কিছুটা আমাকেই মানে করতে যাওয়া, একসাথেই যাই কিন্তু ও বইতে পারে না, সেটা ওর পক্ষে করা বারণ। সেগুলোকেও করতে হয়। বয়স্ক শাশুড়ি মা, তারও শরীর প্রচন্ড খারাপ, ভালো মন্দ মেনটেন করেও তোকে এই প্রফেশনটাকে একদম। এমনকি আমি যখন শুটে বেরোই, আমাকে সারা দিনের রান্না বান্না সেরে আমার বাড়ির পোষ্যর খাবার দাবার রেডি করে রেখে, অনেক সময় হয় হয়তো কিছু একটা আমি করতে পারি না, তখন মাকে বললাম যে মা তুমি একটু করে দিও। ও যেমন আমাকে একটুখানি স্টেশনে ছেড়ে দেয়। হ্যাঁ, তো আমি অনেক কিছুই জানতাম না, যেটা ওর জন্য আমি শিখেছি, আমি জেনেছি। টিকিট কাটা, অনলাইন টিকিট কাটা, ওই আমাকে শিখিয়েছে। হ্যাঁ, তো অনেক সময় হয় কি মেট্রোয় যাতায়াত করা আমি জানতাম না, মানে কিভাবে যাব, আমি পুরো মানে রাস্তায় বেরোলাম পুরো অন্ধ, মানে আমি এগুলো জানিও না। ও এবং বন্ধু বান্ধবদের সাপোর্টে, আমার এক বান্ধবী আছে পাপিয়া, ও অনেকটা আমাকে এই রাস্তায় কিভাবে আসবি কিভাবে যাবি ও সঙ্গে করে নিয়ে গিয়ে আমাকে শিখিয়েছে। পাপিয়াও এই মানে প্রফেশনেই আছে, ও মেকআপ আর্টিস্ট। তো ওর নামটা না নিলে আমার খুব বড় অপরাধ হবে, কারণ অবশ্যই ও আমার অনেক হেল্প করে, উপকার করেছে।
ওই আমাকে আজকে এই সমস্ত ইনফরমেশন যে এখানে একটা শুট আছে করবি, ওখানে একটা শুট আছে করবি, ওর জন্যই আজকে আমার হয়তো বাড়ি থেকে বেরিয়ে এসে আজকে এই জায়গায় এসছি, ওর জন্যই। থ্যাংক ইউ সো মাচ পাপিয়া, তুই যদি আজকে আমাকে টেনে না বার করতিস হয়তো আমি এই জায়গাটায় আসতে পারতাম না। তোর জন্যই আজকে আমি এই জায়গায় এসছি এবং জেডি স্যারের সামনে বসে আছি। থ্যাংক ইউ সো মাচ। সবসময় চেষ্টা করব আমার দিক থেকে আমি যতটা তোকে হেল্প করার আমি আমার দিক থেকে করব, যে কোনো সময় যে কোনো ভাবে। তো এই হচ্ছে সবটা দিকে ম্যানেজ করে। এবং বাড়ি ফিরে গিয়েও এরকমও হয় যে বাড়ি ফিরে আমি হয়তো চেঞ্জও করতে পারি না, আগে গিয়ে আমাকে রান্নাঘরে ঢুকতে হয়, গিয়ে গিয়ে রাত্রিরের কি খাওয়াবো, কারণ ওর খাওয়া দাওয়াটা একটুখানি আমার হাতে, কারণ বাইরের খাবার দাবার খেতে পারে না, বারণ যেগুলো সবটাই আমাকে করে দিতে হয় এবং তার মধ্যে মাকেও দেখতে হয়। এই সব কিছু নিয়েই আমি মানে পার্সোনাল এবং প্রফেশনাল দুটো দিকে, তারপরে আমি এইখানে সময় দিতে পারি। তার মাঝখানে আমার বুটিক আছে যেখানে আমাকে টাইম দিতে হয়, বাহ বাহ, মানে ওইদিকের কাস্টমারদের আসা যাওয়া, তাদেরকে টাইম দেওয়া, লাইভ করা, পোস্ট করা, তারপর এখানে। যাক, এটা মানে খুব ভালো লাগলো যে আমি এমন মানুষের পাশেও বসে আছি। ভেরি গুড। সবই আপনার জন্য। এক কথায় ফিলিং গ্রেট, মানে সত্যি ভালো লাগছে। আচ্ছা, প্রথমে যেটা আমি একজন হাউসওয়াইফ, যেটা নর্মালি আমি আমার হাজব্যান্ডের কথা বলেছি। আমার একটি ছেলে রয়েছে যে ক্লাস 8-এ পড়ে। এরা না থাকলে না, মানে এই জিনিসগুলো না থাকলে না, এরা যে এতটা আমাকে সাপোর্ট করে। আরও কিছু জনের কথা না বললে নয়, সেটা হচ্ছে আমার বাপের বাড়ি। আমার মা, আমার বৌদি, আমার দাদা ছিল, যাই হোক, এরা না থাকলে এই জার্নিটা বোধহয় আমার কাছে ইজি হতো না। প্রথম আমাকে ধরে বের করে আমার হাজব্যান্ড, তারপর হচ্ছে আমার ছেলে। আমি যেখানে যখন যে অবস্থায় যাই, ও একবারের জন্য জিজ্ঞাসা করে না, মানে ওকে জাস্ট বলে যাই যে বাবু আজকে আসবো না, আমি কালকে ফিরবো। কোনো শুটে ধরো গেলাম, কোথাও গেলাম, ঠিক আছে। ও একবারের জন্য মানে জিজ্ঞাসা করবে না, ইভেন ফোনও করবে না। আমি আবার যদি মাঝে মাঝে বলি যে ফোন করলি না কেন, তুমি কাজে ব্যস্ত ছিলে, আমি জানি তুমি ঠিক আমায় করে নেবে। মানে এটা ছোটবেলার থেকে ওর হয়ে এসছে, এখন তো 8-এ পড়ছে, কিন্তু ছোটবেলার থেকে এইটাও জেনে এসছে যে মা কাজে বেরোচ্ছে। ইভেন যদি কেউ জিজ্ঞাসা করে মা কোথায়, মা তো থাকেই না, এরকমও অনেক সময় অনেকের বিষয় থাকে। মা তো কাজে গেছে, কি হয়েছে, মা তো কাজে গেছে, আমাকে তো সব করে দিয়ে গেছে। রান্না বান্নার থেকে শুরু করে খাবার দাবার সবই, ইভেন সন্ধ্যাবেলা কি খাবে, ধরো স্ন্যাক্স কিছু খাবে, সেটাও রেডি করে দিয়ে এসছি। ওকে খালি বলেছি ও বের করে খেয়ে নিবি। ও বের করে হয়তো খাচ্ছে, সেখানে হয়তো কেউ ওকে বললো যে মা তো থাকেই না, তোকে দেখলোই না। তখন কিন্তু এই উত্তরটাও মানে দিয়ে ফেলে যে কি আছে, মা তো কাজে গেছে, যখন সময় হবে ঠিক চলে আসবে। প্লাস হচ্ছে আমার মা বা বৌদি বা যাদের কথা বলছি, পুরোপুরি ওকে ওই ছোটবেলা থেকে ধরো আস্তে 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 ধরে ধরে বড় করা। ঠিক আছে, আমি নিয়ে গিয়ে ওখানে রেখে দিলাম, আমার দায়িত্ব শেষ। আমি জানি ওরা ঠিক করে রেখে দিল, আমার টেনশন। মানে ইভেন আজকেও এখানে এসেছি, ও কিন্তু ওখানেই আছে। তো এই হচ্ছে বিষয়। মানে এক কথায় হচ্ছে আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমরা যখন দরজার বাইরে বেরোই, ঘরের বাইরে বেরোই, কাজে আসি, তখন আমাদেরকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে আমরা যে আমাদের বাড়ির ভেতরে এতটা স্ট্রাগল থাকে। একদম একদম ঠিক। আর সেই স্ট্রাগল গুলোর পিছনে বাড়ির মানুষগুলো না থাকলে, মানুষের হাত থাকে সেই স্ট্রাগলের পেছনে, মানে পরিবারটা যদি না এই সবটা যদি সাপোর্ট করে, আমরা করতে পারি না বাইরে বেরিয়ে কাজ। পুরোপুরি টেনশন ফ্রি। আমি যখন এখন বেরোই, ধরো কোনো শুটে যাচ্ছি, বিশেষ করে আমি যেগুলো অর্গানাইজ করছি, আমি যদি সেরকম কোনো শুটে, আমি সকালবেলা বেরোলাম মানে আমি ফোন থেকে পুরোপুরি ডিটাচ। ফোনটা পুরোপুরি থাকে ওর কাছে, আমার হাজব্যান্ডের কাছে। যা কিছু কথা বলা, যা কিছু সব। আমি যখন আবার শুটের ওখান থেকে বেরোলাম, স্টুডিও থেকে বেরোলাম, বেরিয়ে আমি ফোন করলাম, আমি উঠে গেছি গাড়িতে বা আমি বাইরে বেরিয়ে পড়েছি, আমি এবার বাড়ি যাচ্ছি। এইটুকু হচ্ছে আমার কথা। আর মধ্যখানে আমার সঙ্গে ওদের কোনো যোগাযোগ থাকে না। তুমি যে কথাটা বললে, মানে বাইরে দরজার বাইরে বেরোলে কেউ বুঝতে পারে না। তুমি জানো আমার সাথে ইনসিডেন্ট, মানে আমার হাত দেখে এক একজন বলে তুই আদৌ বাড়িতে রান্না করিস? আমি বলি না ভাই করি ভাই, আমি ভিডিও কল করে দেখিয়ে দেবো। বলে তুই আদৌ জামা কাপড় কাচিস, তুই আদৌ ঘর গুছাস? আমি হ্যাঁ গুছাই। না জামা কাপড় হাত এরকম কেন? বললাম এটা ভাই মেনটেন তোমাকেও করতে হবে। না দাদা, এটা বলবো না, না করলে কিচ্ছু হবে না।
আমার কাজের বিষয়, আমি রান্না বান্নাটা করি, টুকটাক ঘরের কাজ করি। আমার হাজবেন্ড আমাকে অনেকটা সাপোর্ট করে ঘরের কাজেতেও, কিন্তু মানে নর্মালি তো সাপোর্ট করছে, এত দূর আসছি যাচ্ছি এত কিছু করছি সেগুলো, প্লাস ঘরের কাজেও ও জানে আমি ফোন ধরে বসে গেলাম মানে আমি যদি কিছু চিন্তা করি আমি কাজকর্ম ভুলে যাই, তো ওই কাজটা ওকে কমপ্লিট করতে হবে, ও সেটা জানে, বাকিটা ও করে না। মাঝে মাঝে আমি তো রেগে পরে রাগ ফোন করে, নাম্বারটা আজকে নেব। হ্যাঁ মাঝে মাঝে টিপস নেবো, আমি কিন্তু ঢেঁড়স একদম কিচ্ছু পারি না। না, ও ভীষণ ভালো কাজ করে। আরেকটা সবচেয়ে বড় কথা যেটা না বললে নয়, আমি বাকিদেরটা জানি না, তবে মৌসুমী দিয়ার আমারটা তো আমি জানি, আমরা বাচ্চাগুলো খুব কপাল করে পেয়েছি। একদম হ্যাঁ, সত্যি। যারা খুব কোঅপারেটিভ এবং খুব ভীষণ, বুদ্ধিমান। ভীষণ। এই 14-15 বছর বয়সে তারা খুব বুদ্ধিমান। একদম, একদম। আমরা না থাকলেও তারা নিজেরটা নিজে নিয়ে খেয়ে নিতে পারে, করে নিতে যেটা পারে। দিদি একটু আগেই বললো। হ্যাঁ, পুরোটা। ঠিক আছে, মা নেই তো কি হয়েছে, আছে তো, আমি হাতে ধরে খেতে তো পারি। তাদেরকে কেউ টলাতে পারবে না মানে যে মা শুটে নেই গেল, বলে শুটে তুমি ধরো কোনো আউটডোর শুটে হয়তো হ্যাঁ। ওকে নিয়ে গেলাম, 2 দিন স্টে করব, মন্দারমণি গেলাম কি শঙ্করপুর গেলাম, ওকে নিয়ে গেলাম, শুট হচ্ছে মানে ও বিচের ধারে এদিক ওদিক এরকম ঘুরে বেড়াচ্ছে। কি রে, সামনে সামনে দেখ, তুমি তোমার কাজ করো না, আমি আছি তো, আমি তুমি টাইমে জানো, ঠিক চলে আমার মেয়ে আজকে আমাকে জিজ্ঞেস করেছে কালকে, মা আমার কি যাওয়া লাগবে তোমার সাথে? আমি বললাম না বাবা, তুমি তো ফ্রেমে আসতে পারবে না, বেকার তুমি বসে থাকবে, দরকার নেই। এখনো বাড়িতে বসে বসে কিন্তু ইনস্ট্যান্ট লাইভ দেখছে, আমাকে হোয়াটসঅ্যাপ করছি, মাঝে মাঝে আমি হোয়াটসঅ্যাপ দেখছি না। ওর নাম লাবণ্য। লাবণ্য, লাবণ্যকে একটু হাই বলে দাও। লাবণ্য হাই মা, খুব শীঘ্রই তোর সাথে আমার দেখা হবে। একদম একদম। ও বাড়িতে এবং- বসে বসে দেখে এবং যাচ্ছে। আমাদেরকে সাপোর্ট করার জন্য, মাকে সাপোর্ট করার জন্য একদিন তোর সাথে আমি বসে একটা স্পেশাল লাইভ করব। আমার ছেলের নামটা খুব ইউনিক, পরমব্রত। পরবর্তী এত সেলিব্রিটি। পরমব্রত, এবং মানে লোকে দেখলে বুঝবে না ও এইটে পড়ে, হাব ভাব থেকে শুরু করে গলার ভয়েস, এত সুন্দর গলার টোন, কি ভারী গলা, মানে আমি যখন বেরোলাম, পডকাস্টিং করা, আমি একটা সাবজেক্ট বলে দেবো, পডকাস্টিং করা। এত ও কথা কথা ছেলে, ভীষণ শান্ত ভীষণ, ছেলে। ওরা তো দেখেছে সামনে থেকে, শান্ত নিরীহ ভীষণ ছেলে, শান্ত। খুব সুন্দর, তুমি যেরকম বলবে সেরকম। ও খুব বিহেভ মেনটেন করে। আর একটা জিনিসের পেছনে আমাদের সবাইকে একটু সময় দেওয়া দরকার, সেটা হলো আমাদেরকে নিজস্ব পডকাস্টিং শুরু করতে হবে সবাইকে। কারণ ভগবান যখন আমাদেরকে রূপটা দিয়েছেন, ভগবান যখন আমাদেরকে একটা সুন্দর ভয়েস দিয়েছেন, ক্যামেরা ফেস করার মতন ভীতি আমাদের মধ্যে নেই, নেই, তাহলে বস কেন জগৎকে দেখাবো না? এখন জগৎকে দেখালেই পয়সা, তাই তো? জগৎকে দেখালেই পয়সা। দাদা, Quality- আমি একটু মাঝখানে কাটলাম, সরি, তোমাকেও প্রণাম। তুমি একদম আমার বাবার মতো কথা বললে। আমার বাবা আমাকে বহুদিন আগে থেকে এই কথাটা বলে যাচ্ছে, তুই কেন করছিস না, তুই কেন করছিস না, তুই এত সুন্দর কথা বলিস, Yes, তুই কেন yes, কথা বলছিস না, শুধু ভিডিও করলে বা শুধু ফটো দেখালে হবে, কথা কেন বলছিস না? আর আজকে সেম কথাটা তুমি বললে। এটা আমাকে বলে আমার ক্যামেরার উল্টো দিকের মানুষ। আজকে এখনো তাকিয়ে আছে আমার দিকে। আফটার লাইভ আমি তোদের 15 মিনিটের জন্য আমি এই সাবজেক্টটা নিয়ে তোদের বুঝিয়ে দেবো, এবং নিশ্চয়ই। আমার এই 15 মিনিটে যাতে নষ্ট না হয়, তোরা পডকাস্টিং শুরু করবি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পডকাস্টিং শুরু করবি। কারণ পডকাস্টিং শুরু করলে তোর পপুলারিটি হবে, এটা যেমন একটা সাবজেক্ট, তোর দ্বারা উল্টো দিকের মানুষের উপকার হবে, সেটা সাবজেক্ট। ঠিক ঠিক ঠিক, কিছু মানুষের উপকার করতে পারলেও তো কত, বলো। হ্যাঁ, আমার দ্বারা যদি কারোর সলিউশন হয় লাইফে, অবশ্যই করব। ক্ষতি করাটা খুব সোজা। হ্যাঁ, একদম। ক্ষতি করাটা খুব এখন প্রত্যেকের কে কিভাবে বাস দেবে এই টেন্ডেন্সি নিয়ে একদম তাই, চলাফেরা ইন্ডাস্ট্রিতে করে। কিন্তু 3 দিন আগে আমি স্যারের একটা মতো- 3 দিন আগে এই যে আমি হ্যাঁ, একটা এই বাসটা নিয়েই আমি কথাটা বললাম। তোমার ওই বাসের ওই ভিডিওটা দেখেছি ভালো করে, সেই জন্যই কথাটা বললাম, এবং যে ভাই সেটা তুই আমাকে যথেষ্ট বাস দিবি, আমি এই বাস দিয়ে বাড়ি তৈরি করবো, কুড়ে ঘরে তৈরি করব, ব্যাস। সেখানেও আরে, ওটাও শান্তি, একটা ফার্ম হাউস হবে। সেখানেও শান্তি, সেখানে চায়ের দোকানও করা যাবে। এই রে, হ্যাঁ, ফার্ম হাউস থেকে চায়ের না দোকান। না, ফার্ম হাউস থেকে চায়ের দোকান মানে কি? ওই চায়ের দোকানে আমরা ফ্যামিলি বসে তো আড্ডা মারতে হ্যাঁ, পারি। দাদা। যে কোনো জিনিসের মধ্যে পজিটিভিটি আছে ভাই। নর্মালি কি বলতো, নর্মালি তোমাকে যদি ফ্রেমে থাকতে হয় বা সবার মধ্যে নিজেকে ছড়িয়ে দিতে হয়, এক হয় ভালো কথার মাধ্যমে, এক হচ্ছে তোমাকে কেউ খারাপ নেগেটিভ কথা বলে। Negative কথা বলে। নর্মালি নেগেটিভ কথা তুমি ছড়াবে তাড়াতাড়ি, হ্যাঁ, একদম। পজিটিভিটিতে কিন্তু ছড়ানো যায় না, এটা আমার যত ব্যক্তিগত। রোস্ট হবে তত বেশি আমাকে মানুষের লোকে popularity রোস্ট বাড়বে। করে, আমার খুব ভালো লাগে, ভাই দুটো খারাপ কথা বল। আমার একটা পার্মানেন্ট রোস্টারই আছে, আমার একটা পার্মানেন্ট সেটাও রোস্টারই জানি, আছে। সেটাও জানি। সে সকালবেলা থেকে আমি যেমন সকালবেলা উঠে
জয় জগন্নাথ বলে শুরু করি, ওং শ্রী শ্রী গণেশায় নমঃ বলে শুরু করি। সে ঘুম থেকে উঠেই ফোনটা নিয়ে বলে জয় জেডি জয় জেডি জয় জেডি, এই দিয়ে যখন রাত্রিবেলা ঘুমোতে যায় তখন ফোনটা ভাড়ে রেখে জয় জেডি জয় জেডি জয় জেডি। সুতরাং জীবনে যেহেতু রোস্টার না হলো তাহলে তুই কোন সা কি করলি? আমাকে চেনে না এমন মানুষ তারা আমাকে ইনবক্স করে, স্যার আপনার সম্বন্ধে এত খারাপ শুনেছি এত খারাপ শুনেছি, স্যার আপনার উপরে ক্রাশ খেয়ে গেছি। খারাপটাই যেন বেশি থাকে, মনে হয় যেন বেশ ভরা ভরা লাগছে। খারাপের উপরে দেখবে অ্যাট্রাকশনটা বেশি হয়। আমার একটা সাবজেক্ট ছিল, লাইভের একটা সাবজেক্ট ছিল, কেন খারাপ মানুষের দিকে মানুষ অ্যাট্রাক্ট বেশি হয়। এটা কিন্তু ভালো, সব থেকে বেশি অ্যাট্রাক্ট হয় মানুষ খারাপের উপরে। একদম। আমরা বাচ্চাবেলায় মা দেখি বাচ্চাগুলো হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, বাচ্চাগুলো সামনে যাচ্ছে, দেখবি নোংরা পড়ে আছে সেটাকে লাথি মারবে, তাই তো? খারাপের মধ্যে জলের উপরে পা দেবে, বেশি থাকে কিউরিওসিটি বেশি। তাই আমাদেরকে দিয়ে আমরা জন্মেছি, বাবা আমরা মা জন্মেছি বলবে এই ওদের যাবি না, কিন্তু ওটাতেই যাবো। এবার কিউরিয়াস মাইন্ডটা কি বলছে, কি আছে কেন বারণ যাবো করবে? না, কেন দেখি, বারণ দেখি, হবে? তাহলে ওটাতে গিয়ে কি দেখি আছে দেখতে হবে। মা দেখেছে তার মানে, আমি তো দেখিনি। যাই বাবা মারা যখন বলে ওই ছেলেটার সাথে মিশবি না, বাজে ছেলে, ওই বাজে ছেলেকে একদিন বাজে ছেলেটার সাথেই মিশতে হবে। কেন বারণ করলো? কি বাজে আছে একটু দেখি আসি। কারণটা তো বলেনি, এবার কারণটা আবার আমি দেখলে হয়তো বুঝতে পারবো তার মধ্যে কি বাজে আছে। তবে মা বাবা হয়তো ভুল বলছে। একবার দেখে আসি। এই জন্য বাজেটটা খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হয় মানুষ। একদমই তাই। সুতরাং যাই হোক, আমাদের আর মাত্র 5টা মিনিট আমাদের কাছে সময় আছে। 5 মিনিটে শেষ করতে হবে, 1.5 ঘন্টা হয়ে গেছে আমাদের। বাহ, কত আগামী ভালো 5 চলে বছর, গেল। আগামী 5 বছর পর আমরা নিজেদেরকে কোন জায়গায় দেখব? নিজেদেরকে দেখবো বলতে প্রথমত হচ্ছে, হ্যাঁ অবশ্যই একটা শিখরে দেখতে চাই। এখন নতুন অ্যাজ আ ডিজাইনার নিজেকে তুলে ধরছি, তো দেখা যাক কত দূর পর্যন্ত পৌঁছতে পারি। মানে 5 বছরে পৌঁছতে পারবো কি তার বেশি সময় লাগবে সেটা জানি না। মানুষের তো শেখার কোনো শেষ নেই, যেটা আমি বললাম, শিখে যাই না, কতটা শিখতে পারি দেখি। যখন হাঁপিয়ে যাব তখন নয় একটু বসে পড়বো, তার আগে পর্যন্ত শিখি কতখানি ঠিক শিখতে আছে, পারি। 5 কেজি ওজন কমিয়ে নিবি আর হাঁপাবি না। এটা যেন হয় দাদা, মানে এটা ভগবানের কাছে চাও, সত্যি যেন হয়। সুখী মানুষ ভাই, সুখী মানুষ তো একটুখানি চেহারা টেহারা ভালো হয়। তো সুখী মানুষ তুই, তার কি মানে জানি আমি দাঁড়াও, বুঝতে তোমার পারি কালকে না। ফু দিয়ে দেবো, ধুলো গায়ে দেবো। এটা যেন তুই আমাকে ফুদলে আমি রোগা হবো, আমি ফুদলে তুই উড়ে যাবি। না না, আমাকে ফুড লাগবে না তো। দেখা যাক। তুই আগামী 5 বছরে নিজেকে অনেকটা বড় দেখতে চাই, সেই ভাবনা চিন্তা নিয়েই এই পথে হাঁটছি, এই প্রফেশনে হাঁটছি। তো চাইছি যে এভারেস্টের ঠিক ওপরের আমি আছি। ইয়েস, দ্যাট ইজ দ্য পাওয়ার। আমরা করব। করব। 5 বছর অনেক বড়। 5 বছরের টার্গেট সেট মানে হচ্ছে 5 বছরে আমি এইটা করব, আমি সব থেকে বড় র্যাম্প শো করবো। একদম, ভাব অবশ্যই। ভাব, তোর ভগবান ইউনিভার্স থেকে 80% রিটার্ন দিয়ে দেবে। ভেবে না তুই আজকে গিয়ে আজকের দিনটায় তোরা যেখানে বসে আছিস, যে ঘরটায় আমরা বসে আছি, এখানে মা দুর্গার পুজো হয়। আচ্ছা, মা দুর্গার ব্লেসিংস আমাদের উপরে অবশ্যই আছেন। আজকের ডেটে গিয়ে তুই বাড়িতে একটা বড় টার্গেট লেখ, গোল সেট করব। আমি তোকে লিখে দিচ্ছি, আমি তোকে তার নিচে লিখে দেবো, তোর ফুলফিল হবে। মিলিয়ে নে আমার কথা। এটাই আমার আর রুমা দাশগুপ্তর, এটাই হচ্ছে একটা, মানে আমাদেরকে যে ভগবান 13টা বছর এই ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রেখেছেন, এত নেগেটিভিটির মধ্যে আমি পজিটিভিটি করার চেষ্টা করছি। এটার জন্য কিন্তু এই ইউনিভার্সই আমাদেরকে রিটার্ন দিচ্ছেন। ঠিক। এবং এই যে আজকের ডেটে প্রচুর ছেলে মেয়ে আজকে করে খাচ্ছে, হয়তো অনেকে আমাকে চেনেও না, বাট কোনো না কোনো ভাবে কিন্তু সে আমার সাথে কানেক্টেড, কোনো না কোনো ভাবে সে আমাদের সঙ্গে কানেক্টেড। আমি আপনাকে কতদিন চিনি? আমি খুব তোমাকে অল্প আজকে দিনের পরিচয়। সামনাসামনি দেখলাম, তার আগে তো যতবার কথা হয়েছে ফোনে কথা হয়েছে, নাহলে মেসেজে কথা হয়েছে, দেখি তো নি, আজকে সামনে এলাম দেখলাম। কেউ যখন আমাকে বলে স্যার আমি আপনার নাম শুনিনি বা চিনিনি, আমি তাকে একটাই কথা বলি, এমন কিছু কাজও করিনি যে সবাইকে আমাকে চিনতে হবে। ঠিকই তো, ঠিকই তো। কিছু কাজও করিনি। যদি কখনো কিছু এমন কাজ করি
সেদিনকে সবাই চিনবে। কাজের তো কোনো শেষ নেই বলো। ধনী সিনেমার ওই ডায়লগটা যে আমি তো এইটাতে 0, ওইটাতে 6, ওইটাতে 5, ওইটাতে 11, এমন কিছু কাজ করিনি যে সারা পৃথিবীর লোক আমাকে চিনবে। সাবজেক্ট সেটা, ভালো কাজ করতে হবে, একদম ভালো কাজ করতে হবে, অবশ্যই। নিজেকে নিজের সাথে নিজে চ্যালেঞ্জ করতে হবে। অবশ্যই। যেমন আমি 108 দুর্গা করার পরে 108 দুর্গা করার পরে 777 করে ফেলেছি। এবার আমি 777-এর নিচে নামতে পারছি না। আমি এবছর ভাবছি আমি যদি আবার একটা ফ্রেশ স্টার্ট করি, 108 দুর্গা করি, তাহলে কেমন হয়। আবার ভাবছি আমি 777 করে 108-এ আসবো আবার, হ্যাঁ আমার ঠিক স্ট্যাটাসে ম্যাচ করবে না। আর একটা কথা চিন্তা করছি, আজ যদি আমি অ্যানাউন্স করি যে আমি 108 দুর্গা করব, আমার রেজিস্ট্রেশন চার্জ কত থাকে? আমি তো রেজিস্ট্রেশন চার্জ নিই না, আমি একটা 249 রুপিস একটা ট্রানজ্যাকশন টাকা নিই, যাতে মানুষ আসবো বলে আসে না, এই ব্যাপারটা হ্যাঁ যেন হ্যাঁ না অনেকেই করে। করে, হ্যাঁ 249 নেব। বাট তাতে কি হবে, অনেক মেকআপ আর্টিস্ট, মডেল, অর্গানাইজারের মার্কেট ডাউন হয়ে যাবে। কেন? তারা পুজোর সময় এই শ্যুটগুলোর মাধ্যমে কিছু 2 টাকা, একদমই 200 টাকা ঠিক। রোজগার করে। ঠিক। বাট যেই মুহূর্তে এরকম টাইপের একটা প্রোগ্রাম অ্যানাউন্স হয়ে যাবে না, অনেক অর্গানাইজারের মডেল লিমিটেড হয়ে যাবে, চলে আসবে, কমে যাবে। আমি এখানে গার্জিয়ান হতে এসেছি, আমি বাচ্চাদের ভালো চিন্তা করে এসেছি, সুতরাং ওটাতেই ঠিক আছে যে তোরা শুট করবি, আমাকে কখন একটু ডাকবি, আমি যাবো, তোদের সঙ্গে একদম। 10টা মিনিট কাটাবো। একদম। না এটাই আমার আমাদের ব্যাপার। নেক্সট শুটে কিন্তু ইনভিটেশন থাকছে, হ্যাঁ ফিভা ওটা normally ফ্যাশনের থাকছে। পক্ষ থেকে। ওটা দিদি বলার আগে আমি বলে ফেলেছি, ও বলে দিদিরও ফেলেছে। মনে মনে এটা আছে। আমি বলে রেখেছি ওকে, হ্যাঁ আমাদের নেক্সট শুটে কিন্তু ইনভিটেশন আছে, ঠিক আছে আসতে হবে। ডেটটা ফাইনাল করব, ডেটটা ফাইনাল হলেই ব্যাস জানি। ইনভিটেশন কার্ড চলে আসবে ফোনে। একদম। আর পার্সোনালি ফোন তো আসবেই, এটা তো বলার কথাই না। একদম। আসতে কিন্তু হবে, সবার মাঝখানে দাঁড়াতেও হবে। সুতরাং আমাদেরকে শেষ করতে হবে। শেষ করার আগে শনিবার দিন আবার দেখা হবে আমাদের ইন্ডাস্ট্রির 2জন আরো মিষ্টি মানুষের সাথে। আজকে এখানেই শেষ করতে হবে। বাস একটুখানি টিকে যাই। শেষ করছি। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।